সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1414তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই প্রবাসী মানিকের জীবনের কলিজা কাঁপানো এক হৃদয় বিদারক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল দেশে ফিরে দেখি আমার সন্তানের বাবাই আমার বাবা। দীর্ঘ 10 বছরের গোপন সত্য পাশ। দেখেন, এই ধরনের কথাগুলো যদি শুনি তখন বিশেষ করে আমি নিজে সহ্য করতে পারি না, কারণ আমি আমার দু চোখ দিয়ে প্রবাসীর এই দুঃখ, কষ্ট, যন্ত্রণার জীবন দেখে এসেছি। একটা প্রবাসী যে কত কষ্ট করে প্রবাসের মাটিতে পরিবারের জন্য কষ্ট করে, তার চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে কোনো মা যদি দেখতো যে তার সন্তান কত কষ্ট করে প্রবাসের মাটিতে টাকা কামায়, টাকা ইনকাম করে, তবে সেই মা সেই সন্তানের ইনকামের টাকা দিয়ে এক গ্লাস পানি কিনে পান করতো না। কারণ প্রবাসীর কষ্ট, প্রবাসীর একটা টাকা, ঘামে ভেজা, কষ্টে ভেজা টাকা, যা আমার হৃদয় স্পর্শ করে, কারণ আমি নিজের চোখে দেখে এসেছি। বন্ধুরা, আজকের এই গল্পটা এমন এক মর্মান্তিক গল্প, হৃদয় বিদারক গল্প। আপনারা সবাই গল্পটা শুনবেন এবং গল্প শেষে সিলেটের ভাই ঠিক মানিককে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মানিক হোসেন, আমার বাড়ি সিলেট বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, রয়েছে আমার নানা নানি। সিলেট বিভাগের অদূরের কোনো এক ছোট্ট অজপাড়া গায়ে আমাদের পরিবারটা ছিল এক নিম্নবিত্ত পরিবার। আমি জন্ম থেকেই কপাল পোড়া একটা ছেলে ছিলাম, কারণ জন্মের পরে আমি আমার বাবাকে দেখতে পাইনি। জন্মগ্রহণ করার পরে আমি আমার নানা নানি আর আমার মায়ের কাছে বড় হতে থাকি। একটু একটু করে আমি যখন মোটামুটি বড় হই, তখন আমার নানা নানির মুখে জানতে পারি আমার বাবার বাড়ি ছিল কুমিল্লাতে। তিনি কুমিল্লা থেকে এখানে কোনো একটা জায়গার কাজের সন্ধানে আসে। কাজ করতে করতে আমার নানাভাইয়ের সাথে এখানে সেখানে কাজ করে বলে একটা পর্যায়ে আমার নানাভাইকে বাবা বলে সম্বোধন করে। এরপরে আমার নানা ভাই আমার বাবাকে তাদের ঘরে থাকার জায়গা দেয়। আমার মা দেখতে শুনতে খুব বেশি সুন্দরী ছিলেন, অনেক রূপবতী, অনেক মায়াবী চেহারা ছিল আমার মায়ের। আর আমার বাবা এক দেখে আমার মাকে দেখে পছন্দ করে ফেলে। একটা পর্যায়ে আমার বাবা আমার নানা ভাইয়ের কাছে আমার মাকে বিয়ের প্রস্তাব দেয়। আর দীর্ঘদিন যেহেতু আমার বাবা আমার নানা ভাইয়ের সাথে কাজ করে আসছে, আমার নানা ভাইও আমার বাবাকে পর্যাপ্ত বিশ্বাস করে। সেই সুবাদে আমার নানা ভাই তখন আমার আব্বাকে বলল যে ঠিক আছে, আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব, তোমার পরিবার পরিজন নিয়ে আসো। কিন্তু সেই সময়টাতে আমার বাবা নাকি বলেছিল তিনি এতিম, তার বাপও নাই, মাও নাই, নানার বাড়িতে তার জন্ম হয়, সেখানেই সে বড় হয়, তার গার্ডিয়ান বলতে কেউই নেই। তিনি আমার নানা ভাইকে বাবা বলে সম্বোধন করে বলে যে একমাত্র আপনিই আমার গার্ডিয়ান, আপনি আমার শ্বশুর, আপনি আমার বাবা। যদি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেন, আমি আপনার বাড়িতে আপনার সন্তানের মতোই থাকবো। এমন ভুলভাল কথা বলে আমার নানার মন জয় করে নেয় আমার বাবা, এবং আমার নানাও সহজ সরল মনে আমার সুন্দরী মাকে আমার বাবার কাছে তুলে দেয় এক অনিশ্চিত জীবনে। এরপরই শুরু হয় নতুন এক সংসারের গল্প। সেই গল্পের জুড়ে আমি আসি। আমি আমার মায়ের পেট জুড়ে যখন আসি, তখন আমার বাবা নাকি আস্তে আস্তে করে সংসার থেকে একটু দূরে সরে যেতে শুরু করে। এরকম করতে করতে কোনো একটা পর্যায়ে আমার মায়ের সাথে আমার বাবার প্রচুর পরিমাণের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আমার বাবা নাকি আমি তখন আমার মায়ের পেটে ছিলাম, আমার বাবা নাকি আমাকে আমার নানু বাড়িতে রেখে পালিয়ে যায়, মানে চলে যায়। দীর্ঘদিন ধরে যখন আমার বাবার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না, বাবার ঠিকানা অনুযায়ী, মানে বাবা যেই ঠিকানা লিখে দিয়েছিল সেই ঠিকানা অনুযায়ী আমার বাবাকে তখন খোঁজার জন্য আমার নানা যায় কুমিল্লাতে। এবং কুমিল্লাতে আমার নানা যখন আমার বাবাকে খুঁজতে যায়, সেখানে গিয়ে আমার বাবার কোনো সন্ধান পাওয়া যায় না। সেখানে যাওয়ার পরে আমার বাবাকে পাওয়া যায় না। বিভিন্ন জায়গায় আমার নানা ভাই আমার বাবাকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও আমার বাবা ছিল না। এবং বাবা যেই ঠিকানা দিয়েছিল সেই ঠিকানারও ছিল সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। আমার মাকে বিয়ে করার সময় আমার বাবার তেমন কোনো কাবিন হয়নি, কারণ আমার বাবার জন্ম নিবন্ধনের কাগজও ছিল না, যার কারণে শুধুমাত্র হুজুর ডেকে কলমা করে আমার মাকে আমার বাবার সাথে বিয়ে দিয়ে দেয়। এরপর যখন বাবা নিরুদ্দেশ হয়ে গেল, তখন আমার নানা ভাই আমাকে আর আমার মাকে লালন পালন করতে শুরু করে। এক কথায় বলতে গেলে আমি জন্ম হবার পরে দীর্ঘ মাস আমার মা ভীষণ অসুস্থ ছিল, মানে এতটাই অসুস্থ ছিল যে আমার মা নাকি খাট থেকে উঠতে পারতো না। আমার নানা নানি দুজনেই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আমার মাকে আস্তে আস্তে করে সুস্থ করে তোলে।
মা যখন মোটামুটি সুস্থ হয় তখন মা সারাক্ষণই আমার বাবার জন্য কান্না করতো। আমার নানা নানিকে নাকি বারবার বলতো, আপনারা আমার স্বামীকে এনে দেন, আমি ভুল করছি, ওনার সাথে ঝগড়া করছি, আমি ঠিক করি নাই, ওনাকে এনে দেন, আমি ওনার হাতে পায়ে ধরে কান্না করব। কিন্তু আমার নানা ভাই বলল, আমি ইতিমধ্যে অনেকবার কুমিল্লা গিয়েছি, তোর জামাই যে ঠিকানা দিয়েছিল তা ছিল মিথ্যে, এক মিথ্যে ঠিকানায় আমি তখন জন্মগ্রহণ করি। আস্তে আস্তে করে আমি আমার মায়ের বুকেই আর নানা নানির সাথে বড় হতে থাকি। আমার বয়স যখন আনুমানিক 7 থেকে 8 বছর, ওই মুহূর্তে আমার নানুমণি মারা যায়। আমার নানু যখন মারা যায় তখন পরিবারে আমি, আমার নানা ভাই আর আমার মা ছিলাম। আস্তে আস্তে করে আমার নানা ভাইয়ের বয়সও বাড়তেছে। নানা ভাই আগের মতো করে আর কাজ করতে পারে না, একদিন কাজ করলে আরেকদিন করতে পারে না। দেখা যায় আমাদের পরিবারে একটা সময় পর্যাপ্ত পরিমাণের অভাব দেখা দেয়। অভাবে অনটনে সংসার আর ঠিকমতো চলে না। আমার মা তখন ঠিক বুঝতে পারতেছিল না যে এই সময় কি করবে। নানার ইনকাম তখন প্রায় বন্ধ হয়ে গেল, নানা আর কোনো কাজেই যায় না। প্রায় 3 থেকে 4 দিনের মতো কেটে গেল, আমাদের ঘরে কোনো চাউল নেই, কোনো খাবার নাই। পাশের ঘরের এক মহিলা তখন আমার মাকে বলল, একটা কাজ কর, হাওলাদার বাড়িতে ওরা কাজের মেয়ে খুঁজতেছে, তুই একটা কাজ কর, তোর হাওলাদার বাড়িতে কাজে যা। তো হাওলাদার বাড়ির মানুষগুলো খুব বেশি একটা ভালো ছিল না। আমার নানা ভাই তখন আমার মাকে মানা করেছিল যে হাওলাদারের বাড়ির মানুষ ভালো না, ওখানে তুই কাজে যাইস না। এরপরেও আমার মা দেখলো যে আগে তো বাঁচতে হবে, পেটে যদি ভাতই না থাকে তা বাঁচবো কেমন করে। আম্মা পেটের খাবারের উদ্দেশ্যে তখন হাওলাদার বাড়িতে কাজের সন্ধানে যায়। একটা পর্যায়ে হাওলাদার বাড়িতে আমার আম্মা তখন কাজ করে। আমি তখনও খুব ছোট, আমি আমার আম্মার সাথে হাওলাদার বাড়িতে কাজে যাইতাম। আমার মা আমাকে দিয়ে বিভিন্ন কাজ করাইতো হাওলাদার বাড়িতে, আমার মা নিজেও কাজ করতো। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটে। ছোটোবেলায় আমি পড়াশোনাও করতে পারিনি, আমি স্কুলেও যাইনি, ঠিকমতো নিজের নামটাও আমি কাগজে লিখতে পারি না। তো অনেক কষ্টের পরে আমি আস্তে আস্তে করে বড় হই এবং মোটামুটি আমার বয়স যখন প্রায় 15 থেকে 16 বছর, তখন আমার নানা ভাই মারাত্মকভাবে অসুস্থ হয়ে যায়। আমার নানা ভাই বাঁচবে এমনটা কেউ বলেনি, কিন্তু আমার নানা ভাই আমাদের গ্রামের খুবই ভালো একজন মানুষ ছিলেন, যার কারণে সবাই আমার নানা ভাইকে সাহায্য সহযোগিতা করতো। সবাই মিলে তখন বলল যে সবাই মিলে গ্রামের টাকা কালেকশন করবে এবং সেই টাকা দিয়ে আমার নানা ভাইয়ের চিকিৎসা হবে। এক পর্যায়ে গ্রামের মানুষরা সবাই একত্রিত হয়ে দোকানপাটে, গ্রামে, এখানে সেখানে বিভিন্ন জায়গায় আমার নানা ভাইয়ের জন্য টাকা কালেকশন করতে থাকে। এইভাবে টাকা কালেকশন করতে করতে আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমার নানা ভাইয়ের চিকিৎসার জন্য নানা ভাইকে সিলেট মেডিকেলে ভর্তি করানো হয়। সিলেট থেকে আমার নানা প্রায় 2 মাস ধরে চিকিৎসাধীন অবস্থায় থাকে সে হসপিটালে, এবং তখনও হাওলাদার বাড়ির অনেকে আমার মাকে টাকাও ধার দেয়। সেই টাকা নিয়ে আমার নানা ভাইয়ের চিকিৎসা হয়। গ্রামের মানুষও দেয় এবং হাওলাদার বাড়ির মানুষের কাছ থেকেও আমার মা তখন টাকা ধার করে। তো এরকম করে নানা মোটামুটি সুস্থ হয়ে যখন বাড়ি আসে, ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার নানা সুস্থ হওয়ার পরে আমার মা হাওলাদার বাড়ি থেকে টাকা ধার করে, গ্রামের মানুষ আমার নানা ভাইকে সাহায্য সহযোগিতা করে। এরপরেও আমার নানা ভাই বাড়িতে আসার পরে মারা যায়। নানা ভাইয়ের মৃত্যুতে আমাদের পরিবারটা পুরো সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। নানা ভাই যখন মারা যায় আমার মা তখন নানা ভাইয়ের জন্য কান্না করতে করতে পাগল হয়ে যাচ্ছিল। নানা ভাই মৃত্যুর পরেও আমার মা তখনও হাওলাদার বাড়িতেই কাজ করতো। আমার বয়স তখন প্রায় 18 গুন্ডি পার হয়ে গেছে, 18 কি 19 বছর বয়স। আমার বয়স যদিও কম ছিল, বাট আমি দেখতে শুনতে অনেকটা বড় হয়ে গিয়েছিলাম। মানে আমাকে দেখলে আসলে বুঝেই যাইতো না যে আমার বয়স 18 বা 19। শরীরের গঠন আমি এতটাই ভালো হয়ে যাই। একটা পর্যায়ে আমার মা তখন আমাকে একটা প্রস্তাব দিল। মায়ের ওই প্রস্তাবটা শোনার পরে আমি একটু অবাক হয়ে গেলাম। আমি মায়ের এই প্রস্তাবটা মেনে নিতে পারতেছিলাম না। আমার বাবাকে আমি হারিয়েছি আজ বহু বছর, আমি আমার বাবাকে দেখি নাই এবং বাবার তেমন কোনো স্মৃতিও আমার ঠিক মনে নাই। কিন্তু এই বয়সে এসে আমার মা আমাকে প্রস্তাব করলো যে তিনি বিয়ে বসবে। তো মা যখন আমাকে বললো তিনি বিয়ে বসবে, আমি তখন একটু অবাক হয়ে গেলাম যে এই বয়সে এসে কেন তোমাকে বিয়ে করতে হবে। আমার মা তখন বলল আমি নিরুপায় হয়ে বিয়ে বসবো। আমি তখন বললাম যে তুমি নিরুপায় হয়ে বিয়ে বসবা? একটা মানুষ কি নিরুপায় হয়ে বিয়ে বসে? আমার মা বলে আসলে সব কথা তো তুই সন্তান, তোর কাছে বলা যায় না, বাট আমি শুধু তোকে এইটুকুই জানাই যে এই সময় যদি আমি বিয়ে না করি তাহলে আমি বড় বিপদে পড়ে যাব। আমি তখন বললাম মা, যে সময় আমার বিয়ে করার কথা সে সময় তুমি বলতেছো তুমি বিয়ে করবা? আচ্ছা কি হয়েছে, কি এমন নিরুপায় যার জন্য তোমাকে বিয়ে বসতে হবে? আমার মা বলে তুই আমার সন্তান, আমি সব কিছু তোকে বলবো না, শুধু এইটুকুই বলে আমি হাওলাদারের কাছ থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছিলাম তোর নানার চিকিৎসার জন্য। আমি সেই ধারের টাকা পরিশোধ করতে পারি নাই, যার কারণে আমার ওই হাওলাদারের কাছে বিয়ে বসতে হবে।
আমি বললাম, মা তুমি এটা কি বলতেছো? হাওলাদারের কাছ থেকে তুমি টাকা ধার করছো, সেই কারণে হাওলাদারকে তোমার বিয়ে করতে হবে? আমার নানাভাই তো মারা গেছে, আর গ্রামের প্রায় সব মানুষরাই তো আমার নানাভাইকে সাহায্য সহযোগিতা করেছিল। সবার সাহায্য সহযোগিতাই তো আমার নানাভাই সুস্থ হয়েও মারা গেল। এরপরে হাওলাদারের কাছ থেকে টাকা নিয়েছো, তা হাওলাদারকে টাকা ফিরিয়ে দিতে হবে কেন? আমাদের তো টাকা ফিরিয়ে দেওয়ার সামর্থ্য নাই। আমার মা তখন বলে, হাওলাদারকে টাকা ফিরিয়ে দিতে হবে, যদি হাওলাদারকে টাকা না ফিরিয়ে দিই তাহলে বড় সমস্যা হয়ে যাবে। আমি তখন বললাম যে না, আমি তোমাকে হাওলাদারের কাছে বিয়ে বসতে দিব না। এক পর্যায়ে আমি তখন কাজ করতাম, ধরেন বাইরে মাঠে ঘাটে এখানে সেখানে আমি টুকিটাকি তখন আমি কাজ করতাম। এক পর্যায়ে আমি তখন আমার মাকে হাওলাদার বাড়ি থেকে নিয়ে আসি যে না, তোমার আর হাওলাদার বাড়িতে কাজই করতে হবে না, যেহেতু ওই বাড়িতে কাজ করলে তোমার হাওলাদারকে বিয়ে করতে হবে, তবে এই বাড়িতে আর তোমার কাজের দরকার নেই, আমি তোমাকে হাওলাদার বাড়িতে কাজ করতে দিব না। আমি হাওলাদার বাড়ি থেকে তখন আমার মাকে নিয়ে আসি, মাকে বাড়িতে নিয়ে আসি। এভাবে 2 দিন 3 দিন 4 দিন কেটে গেল। হাওলাদার বিভিন্ন লোকের কাছে বলতেছে যে আমি মানিকের মায়ের কাছে টাকা পাবো, মানিকের মা আমার কাছ থেকে টাকা ধার করছে, কিন্তু আমাকে তো টাকা দেয় না, আমার টাকা আমাকে ফিরিয়ে দিতে বলেন, আমার কাছ থেকে টাকা নিছে। এরকম করে সবার কাছে হাওলাদার তখন বলাবলি করতে শুরু করে। গ্রামের কিছু কিছু মানুষ মিলে তখন তারা আমাকে জিজ্ঞেস করে যে হাওলাদার এমনভাবে বলতেছে যে তোর মায়ের কাছে নাকি টাকা পাবে, তোর মা নাকি হাওলাদারের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, এখন হাওলাদারের টাকা পরিশোধ না করলে তো হাওলাদার এই করবে সেই করবে। আমি তখন সবার কাছে বলতাম যে আমার মা কেন হাওলাদারকে টাকা ফিরিয়ে দিবে, আমার নানা ভাই মারা গেছে, আমাদের তো দেওয়ার সমর্থ নাই, এমন না যে আমাদের জায়গা সম্পত্তি আছে আমরা এটা বিক্রি করে হাওলাদারকে টাকা দিতে পারবো। আমার মা বহু মাস ধরে হাওলাদার বাড়িতে কাজ করতেছে। তো এরকম করে তখন অনেকগুলো দিন কেটে গেল। হাওলাদার তখন দেখলো যে না, আসলে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হাওলাদারের পক্ষে আর সম্ভব হয় না, তিনি আর আমাদের কাছ থেকে টাকা নিতে পারতেছে না। তো সর্বশেষ তিনি যেটা করলো, আমার মার সাথে একদিন কথা বললো আমাদের বাড়িতে এসে। আমার মার সাথে একটু কথা বললো, কথা বলার পরে আমার মা সেদিন রাতে আমাকে আবারও বলতেছে যে মানিক, আমি হাওলাদারের কাছে বিয়ে বসবো। আমি তখন বললাম যে মা তুমি কি বলো, তুমি কেন হাওলাদারের কাছে বিয়ে বসবা? তুমি আমাকে বারবার কেন এই কথাটা বলো? এই বিয়ের জন্য আমি তোমাকে হাওলাদার বাড়ি থেকে কাছ থেকে নিয়ে আসছি, এরপরও তুমি হাওলাদারকে কেন বিয়ে করতে চাও? আমার মা বলে, হাওলাদার আমাকে একটা প্রস্তাব দিছে, যদি আমি এই প্রস্তাবটা মেনে নিয়ে হাওলাদারকে বিয়ে করি তবে আমাদের দুজনের জীবনে একটা স্মরণালী সকাল আসবে, আমরা দুজনে একটা ভালো অবস্থানে যেতে পারবো। আমি তখন বললাম যে এটা তুমি কি বলো, কি এমন প্রস্তাব হাওলাদার তোমাকে দিয়েছে যে প্রস্তাব তুমি যদি মেনে নাও তাহলে আমাদের জীবনে স্বর্ণালী সকাল আসবে, আমরা ভালো অবস্থানে যেতে পারবো, মানে কি বোঝাচ্ছিলাম? আমার মা তখন আমাকে বলে, হাওলাদার এসে আমাকে প্রস্তাব দিয়েছে, আমি যদি হাওলাদারের ওই প্রস্তাবে রাজি হই তাহলে হাওলাদার তোকে বিদেশ পাঠাবে, তোকে বিদেশ যাওয়ার জন্য টাকা দিবে। আমি তখন বললাম, আমি তো বিদেশ যাব না, আমি তো বিদেশ যাওয়ার কথা তোমাকে একটাবারের জন্য বলি নাই, তুমি কেন বলতেছ আমাকে বিদেশে পাঠাইবা? আমার মা বলে, বাজান রে, একটু বুঝতে চেষ্টা কর, সব বিষয় নিয়ে এরকম পাগলামি করা ভালো না, তুই না আমার লক্ষ্মী ছিল, আমার কথাটা শোন বাবা, আমি হাওলাদারের কাছে বিয়ে বসলে যা হবে তা হাওলাদারের সাথে আমার আগেই হয়ে গেছে। মায়ের ওই কথাটা আমি তখন সহ্য করতে পারি নাই। আমি বললাম, কি বললা তুমি এটা? মা আমারে বলে, সন্তান হিসেবে এর থেকেও বেশি কিছু আমি তোকে বলতে পারবো না, তুই যদি হাওলাদারের কাছে আমাকে বিয়ে দেস তাহলে সোয়াব হবে, গুনাহ হবে না। আমি তখন পুরো আসলে বিষয়টা মেনে নিতে পারতেছিলাম না যে আমার মায়ের বিয়ে হাওলাদারের মতো একটা বয়স্ক বুইড়া লোকের সাথে হবে, আবার সেখানে একরকম আমার মাকে কিডন্যাপ করে বিয়ে করতেছে, ব্ল্যাকমেল করে বিয়ে করতেছে। যাই হোক, তারপর আমি মেনে নিলাম যে ঠিক আছে, যেহেতু বিয়ে হবেই, আমি আর এখানে দ্বিমত পোষণ করলাম না। আমার মা তখন গ্রামের 2-1 মহিলাকে জানালো এবং একদিন বৃহস্পতিবার ছিল, আমার আম্মার তখন হাওলাদারের সাথে বিয়ে হলো। আমি ওই সারাদিন বাড়িতে ছিলাম না, বিকেলবেলা বউ সাজিয়ে হাওলাদার তখন আমার মাকে তার বাড়িতে নিয়ে গেল। হাওলাদারের আগেও 6টা বিয়ে করেছে এবং 6টা বউয়ের মাঝে একটা বউ কিন্তু তার সাথে থাকে নাই। কেন থাকে নাই সেটা কিন্তু আমি জানি না। আমার আম্মা তখন কি করলো, হাওলাদারের বাড়িতে বউ সেজে চলে গেল। তা হাওলাদার তখন আমার আম্মার সাথে থাকতেছে, হিসাব করলে হাওলাদার তখন হচ্ছে আমার সৎ বাবা। তা আমি আর তখন আমার আম্মুর সাথে কথা বলি না, আমি আমার মতো করে বাইরে বাইরে থাকি, বাইরে বাইরে খাওয়া দাওয়া করি, বাইরে বাইরে ঘুরি, আম্মুর সাথে আমি খুব একটা দেখা করি না। এইভাবে প্রায় মাসখানি কেটে গেছে। আমি তখন পাশের একটা বাড়িতে থাকতাম, সেই বাড়িতে থাকতাম এবং দিন চুক্তিতে বিভিন্ন জায়গায় যাইতাম, কাজ করতাম, এখানে সেখানে বিভিন্ন জায়গায় দিন চুক্তিতে যে ধরনের কাজ পাইতাম আমি ওই ধরনের কাজগুলো করতাম। এমন করে সময়গুলো কাটতে কাটতে বহুদিন পরে আমার মা তখন করলো কি, বহু মাস পরে আমার মা তখন করলো কি, একদিন রাতের বেলায় আমি যার বাড়িতে থাকতাম তার বাড়িতে এসে আমাকে ধরছে। আমাকে ধরে বলতেছে, আমি হাওলাদারের মতো একটা বয়স্ক লোককে কেন বিয়ে করলাম? শুধু তো তোর ভবিষ্যতের জন্য। আমি তোর ভবিষ্যতের জন্য হাওলাদারের মতো একটা বৃদ্ধ লোককে বিয়ে করলাম, আর তুই আমার কথা শুনবি না? আমি তখন মাকে বললাম যে কই, আমি তোমার কথা শুনবো না সেটা তো আমি বলি নাই,
তুমি বিয়ে করতে বলছো, আমি তো রাজি হয়েছি, আর কি, তুমি তো বিয়ে করছো। আমার মা বলে, আমি হাওলাদারকে বিয়ে করছি তোকে বিদেশ পাঠানোর জন্য, তুই বিদেশ যাবি, আমি এই জন্য হাওলাদারকে বিয়ে করছি। এখন তুই বিদেশ যা, তুই বিদেশ গেলেই আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। আমি বললাম, না, আমি তো বিদেশ যাব না, আমি হাওলাদারের মতো একটা লম্পটের টাকায় আমি বিদেশ যাব না। আমি তখন রাগ করি। আমার মা তখন আমাকে খুব বুঝায় শোনায় চলে যায়। তো যে বাড়িতে আমি থাকতাম ওই বাড়ির মানুষগুলো তখন বলতেছে, যেহেতু তোর মা হাওলাদারকে বিয়ে করেই ফেলছে, তাহলে তো হাওলাদার এখন তোর সৎ বাবা, তিনি যদি টাকা দিতে চায় তাহলে তুই বিদেশ যা, এবং বিদেশ গিয়ে যদি টাকা পয়সা ইনকাম করতে পারিস তাহলে তোর মাকে হাওলাদারের বাড়ি থেকে নিয়ে আসবি। তো ভাই বিশ্বাস করেন, শুধুমাত্র আমি ওই কথাটার উপরে টার্গেট করলাম যে আমি যদি বিদেশ যেতে পারি, টাকা পয়সা ইনকাম করতে পারি, তাহলে আমার মাকে আমি হাওলাদারের বাড়িকে মানে হাওলাদারের কাছ থেকে নিয়ে আসবো, হাওলাদারের বাড়িতে আমি আমার মাকে রাখবো না। শুধু এই সিদ্ধান্তটা মানে এই কথাটা শুনেই আমি আমার মায়ের প্রস্তাবে রাজি হই এবং একটা পর্যায়ে মায়ের কাছে লোক পাঠাই যে ঠিক আছে, হাওলাদার যদি আমাকে বিদেশ পাঠায় আমি যেতে রাজি আছি। পরে হাওলাদার আমাকে পাসপোর্ট করানোর টাকা দিলে আমি পাসপোর্ট করলাম। পাসপোর্ট সম্পূর্ণ হওয়ার পরে আমার পাসপোর্টের কপি ওনাকে দেওয়া হলো। পাসপোর্টের কপি দেওয়ার পরে তিনি এটা হচ্ছে বিদেশে পাঠায়, কোন লোকের মাধ্যমে বিদেশে পাঠায়, এবং সে সময়তে আপনার ভিসা হতে খুব ঝামেলা হতো। এখনকার মতো এত সহজে ভিসা হয় না, ভিসা হইতে মোটামুটি অনেকটা ঝামেলা হইতো। যাই হোক, সবশেষ আমার ওখানকার ভিসাটা হয়ে যায়। আপনার ওই দেশের ভিসা হয়, সৌদি আরবে আমি তখন ভিসা হয়। তো ভিসা হওয়ার পরে আমি তখন সৌদি আরবে চলে যাই। যাওয়ার আগেও আমার আম্মুর সাথে আমি দেখা টাকা করে হাওলাদারের সাথে কথাবার্তা বলি, যেহেতু তিনি আমাকে বিদেশ পাঠানোর সম্পূর্ণ টাকা দিয়েছে। সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমি তখন সৌদি আরবে চলে যাই। সৌদি আরবে যাওয়ার পরে আমার দিনকালগুলো আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছিল। সেখানে গিয়ে একটা মরুভূমিতে চাকরি পাই, সেখানে চাকরি করি, এবং কিছুদিন পরে আমি যেখানে কাজ করতাম সেখানে অনেক ধরনের আপনার মালামাল আনা লাগতো। ওখানে ছাগল ছিল, তারপর আপনার কি বলে উট ছিল, এরকম অনেক প্রাণী ছিল যেগুলোকে ঘাস খাওয়াইতে গাড়ি দিয়ে ঘাস আনা লাগতো। তো যিনি আমার কফিল ছিলেন ইনি অত্যাধিক ভালো ছিলেন। তিনি আমারে বলল যে মানিক, একটা কাজ করি, আমি তোরে হচ্ছে ড্রাইভিংটা শিখাই। উনি নিজে আমাকে ড্রাইভিংটা শিখায়, এবং ড্রাইভিং শেখানোর পরে সে আমার সাথে হচ্ছে মাজরায় যাইতো, বাগানে যাইতো, এবং ওখান থেকে আমি গাড়ি চালাই আনতাম ঘাস কাইটা। এমন করে দীর্ঘদিন কাটার পরে একটা পর্যায়ে তিনি আমাকে তার বাসা মানে আমাকে তার ড্রাইভার হিসেবে নিয়ে নেয়। আমাকে উনি পরীক্ষা দেওয়ায় আমার ড্রাইভিং লাইসেন্স বের করে এরপর ওনার বাসায় হাউস ড্রাইভার হিসেবে উনি তখন আমাকে জয়েন করায়। তো আমি তখন ওনার বাসায় হাউস ড্রাইভার হিসেবে চাকরি করি। মোটামুটি ভালো টাকায় বেতন পাইতাম। যেই টাকা বেতন পাইতাম তা দিয়ে দিনকাল আমার ভালোই কেটে যেত, তেমন কোনো সমস্যায় থাকতো না, তেমন কোনো সমস্যা হইতো না। আলহামদুলিল্লাহ টাকা ইনকাম করতেছি এবং সেই টাকা দিয়ে খুব ভালোভাবেই তখন দিনকাল কাটতেছে, পরিবারের জন্য টাকা পাঠাইতেছি। এভাবে প্রায় আমি 3 বছরের মতো সৌদি আরবে ছিলাম। 3 বছর পরে আমি তখন বাড়িতে আসি। তো বাড়িতে আসার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার মাকে আমি হাওলাদারের কাছ থেকে নিয়ে আসব। তো আমার আম্মার ঘরে তখনও কোনো সন্তানাদি হয়নি, বা আমার আম্মার তো অনেক বয়স হয়ে গেছিল। তো হাওলাদারের বাড়ি থেকে আমি আমার মাকে নিয়ে আসবো, এই নিয়ে আম্মুর সাথে তখন কথা বলতেছি যে তুমি আর হাওলাদারের বাড়িতে থাইকো না, আমি তোমাকে ওখান থেকে নিয়ে আসবো। কিন্তু মা হাওলাদারের বাড়ি ছেড়ে আসবে না। মা একটা কথাই বলে, হাওলাদারের বাড়িতে সে থাকবে, যেহেতু আজকে এত বছর সংসার করে, সে ওখান থেকে আসবে না। তো 3 বছর পরে আসছে, আসার পর আম্মা আমারে বলতেছে আমি তোরে বিয়ে করাবো। তা আমার আসলে বিয়ে করার কোনো ইচ্ছা নাই, কারণ এখনও কোনো মানে ঘর দুয়ার করতে পারি নাই, জায়গা সম্পত্তি কিনতে পারি নাই, তো এখন আমি বিয়ে করব না। আমার আম্মা তখন জোর জবরদস্তি শুরু করছে, না তোর বিয়ে করাই লাগবে, তোর বিয়ে করতেই হবে, মানে খুবভাবে আমাকে ধরছে। তাই আমি বললাম যে নানার যে জায়গাটা ছিল ওইটা কিন্তু বিক্রি করে দিছে। আমার আম্মা পরে জায়গাটা বিক্রি করে দেয়, নানার ওই জায়গাটাও নেই, ঘর বিটাটাও নেই। আমার আম্মা তখন ওই হাওলাদারের বাড়িতে থাকে, আমিও তখন বিয়ে করলে সেই বাড়িতেই থাকতে হবে। তো যার কারণে আমি আমার মাকে বলছি যে না মা, আমি এখন বিয়ে করব না, আপাতত আমি বিয়ে করব না, আমি আবারও সৌদি আরব যাই, এরপরে এসে না হয় বিয়ে করব। কিন্তু মা আমাকে ধরলো এবং জোর জবরদস্তি করেই মা আমাকে পাশের বাড়ির একটা মেয়েকে বিয়ে করানোর কথাবার্তা বলল। মেয়েটার বয়স প্রায় আমার মতোই, ওর নাম ছিল লাকি। আমার থেকেও বয়সে মনে একটু বড়ই হবে, ছোট হবে না। ওই মেয়েটাকে মা তখন আমাকে বিয়ে করাবে। আমি মাকে বলছি যে না মা, এই সময়তে আসলে আমি বিয়ে করতে চাই না, তুমি আমাকে এই সময়তে বিয়েটা করাইও না, মানে মানা করতেছি। এরপরও না মা আমার কথা শোনে না, ওই মেয়েকে মা আমাকে বিয়ে করিয়ে ছাড়বে। যাই হোক, মেয়ের পরিবারের সাথে কথাবার্তা বললো, সব কিছু ঠিকঠাক হওয়ার পরে আমাকে তখন এই লাকিরে বিয়ে করাইলো। তো লাকিরি বিয়ে করানোর পরও আমার ঘরে আসলো। ওই হাওলাদারের বাড়িতে আমি তখন গিয়ে উঠলাম, সে বাড়িতেই থাকতেছে। হাওলাদার আমার মায়ের জন্য একটা ঘর বানাই দিছে, ওই ঘরের মধ্যে আমি আমার মাকে নিয়ে থাকি। তো ও আসার পর ও তখন এই ঘরে থাকলো। আলহামদুলিল্লাহ আমি আমার ওয়াইফের সাথে ভালোভাবেই সময় কাটালাম, খুব সুন্দর করে। আমি প্রায় 1.5 থেকে 2 মাসের মতো ছুটি তার সাথে কাটাইলাম। 1.5-2 মাস পরে আমি পুনরায় আবারও সৌদি আরবে চলে গেছি। তো এবার যখন আমি সৌদি আরবে চলে আসছি, আসার পরে আমার মালিকের সাথে আমার একটা ঝামেলা হয়েছে।
যে মালিকের আন্ডারে কাজ করতাম, ওই মালিকের সাথে আমার একটা ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার পরে আমি ওই মালিকের ওখান থেকে ভাইগে চলে যাই, মানে পালিয়ে চলে যাই। পালিয়ে গিয়ে আমি অন্য কোথাও তখন কাজ, মানে অন্য কোথাও কাজ নেই, আমি আর বাড়িতে আসি না, অন্য কোথাও কাজ নেই। অন্য কোথাও কাজ নেওয়ার পরে এভাবে প্রায় আরও 3 বছর কেটে গেল, 3 থেকে 4 বছর কেটে গেছে। তখন আমি মোটামুটি কিছু টাকা পয়সা ইনকাম করছি, সেই টাকা দিয়ে একটা জায়গা কিনছি। যদিও বাড়ি বানাইতে পারিনি, এখনও বাড়ি বানাইনি, কিন্তু জায়গাটা কিনে রাখছি যে পরিশেষে হয়তো জায়গাটা কাজে লাগবে। জায়গাটা কিনে রাখলাম। কিনে রাখার পরে আমার মা বাবা তো, মানে আমার মা আর ওই তখন আমাকে চাপ দিতেছে, হাওলাদার চাপ দিতেছে, আমার বউ থাকবে না, আমার বাড়িতে মানে দ্রুত আসতে হবে। এটা বিয়ে করে যাওয়ার 4 বছর পরের ঘটনা। তো তারা যখন এরকম করে চাপ দিতেছে, আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমি বাড়িতে যাই। আমি তখন কী করলাম, 4 বছর পরে পুনরায় আবারও দেশে আসছি। দেশে আসার পরেই না আমার বউকে জেনে আমার কাছে কেমন মনে হয়েছে। যাই হোক, এটা পরে বলি। এমন করে দেশে আসার কিছুদিন পরে আমার বউ তখন আমাকে বলতেছে সে নাকি প্রেগনেন্ট, মানে তার পেটে বাচ্চা আসছে। আমি তো আলহামদুলিল্লাহ শুনে খুশি হইলাম যে ওর পেটে বাচ্চা আসছে। ও কিন্তু দেখতে খুব সুন্দর ছিল, এমনি বয়সও তো আমার থেকে একটু বেশি ছিল, খুবই ফর্সা এবং সুন্দরী ছিল। যাই হোক, এভাবে ওর সাথে আমার বিয়ে হলো, মানে আমার বাচ্চা হলো। আমার বাচ্চাটা হওয়ার কিছুদিন আগে আমি আবারও পুনরায় সৌদি আরবে ব্যাক করে চলে যাই। পরে বাচ্চা হয়, এবং বাচ্চা হওয়ার পরে আমি তখন, আমাকে আমার মা ফোনের মাধ্যমে জানায় তোর ছেলে হয়েছে। আমি তো ভাই মহা খুশি, আলহামদুলিল্লাহ, আমার দিকে ফিরে তাকাইছে, আমার একটা ছেলে সন্তান হয়েছে। আমার খুব স্বপ্ন ছিল যে আমার যাতে একটা ছেলে হয়। এবার মারে বললাম যে মা, আমি টাকা দিতেছি। এদিক দিয়ে কিন্তু আমি আবার নতুন কোম্পানিতে ভিসা লাগিয়ে তারপরে দেশে আসছি, নতুন একটা কোম্পানিতে ভিসা লাগিয়ে তারপরে দেশে আসছি। পরে আমি আমার মারে বললাম যে মা, একটা কাজ করো, তুমি আপাতত হচ্ছে একটা ঘরের ব্যবস্থা করেছো, তো জায়গা কিনে ফেলছি, এখন আমার ছেলে হয়েছে, আমার বউ আছে, তুমি আসো, যেহেতু তুমি হাওলাদারকে বিয়ে করছো ঠিক আছে, এরপরও হাওলাদারের আরও অনেক ছেলে মেয়ে আছে, হয়তো তার বউ নাই কিন্তু ছেলে মেয়ে আছে, তাদের সাথে ওখানে থাকা একটু ঝামেলা দেখায়, তুমি ওখানে একটা বাড়ি বানাও। আমার মা তখন ওখানে বাড়ি বানাইতে রাজি হয় না। আমি বললাম কেন, তুমি আমার জায়গায় বাড়ি বানাইলেই সমস্যাটা কি, ওইখানে বাড়ি বানাও। আমার মা তখন বলতেছে না, ওখানে বাড়ি বানাবে না। মা যেহেতু হাওলাদারকে বিয়ে করছে, তাহলে মায়ের দায়িত্ব হাওলাদার নিবে, আমার মা হাওলাদারের বাড়িতেই থাকবে, হাওলাদারের বাড়ি থেকে আমার মা যাবে না। তো মার সাথে এরকম তর্কাতর্কি ঝগড়াঝাটি যায়, ঝামেলার পরে আমি তখন আমার বউরে বললাম, তুমি একটা কাজ করো, মা যেহেতু আর আমার কথা শোনে না বা মা আমার কথা মানে না, তুমি নিজে ওখানে চলে যাও, তুমি ওই বাড়িতে চলে যাও, মানে ওই আমি ওখানে বাড়ি বানাইতেছি, তুমি ওখানে চলে যাও। আমার বউ তখন বললো আচ্ছা ঠিক আছে, আমি সন্তান নিয়ে ওখানে চলে যাব। পরে আমার বউ তখন করলো কি, বাচ্চা নিয়ে ওইখানে চলে গেছে, ওই বাড়িতে চলে গেছে, ওখানে ঘর বানাইছি। ঘর বানানোর পর আমার বউ তখন ওইখানে আছে। তো ওইখানে থাকা অবস্থায় ও আমাকে বারবার বিদেশ থাকতে আমাকে ফোন দেয়, যেহেতু ও বাড়িতে একা থাকে, আমার মা থাকে না, একটা বাচ্চা নিয়ে থাকে, একলা একটা বাড়ি, বিভিন্ন খারাপ ছেলেরা ডিস্টার্ব করে, ঘরের দরজায় এসে ধাক্কা মারে, রাতের বেলায় টিনের চালে ঢিল মারে। বুঝেন একটা প্রবাসীর বউ একা একটা ঘরে থাকলে যে অবস্থা, সে অবস্থা। আমারে বলে না, আমি এখানে থাকতে পারবো না, আমার এখানে থাকা সম্ভব না, আমার মাঝে খুব ঝামেলা হইতেছে, মানে পোলাপাইন ডিস্টার্ব করে। তো আবারও পুনরায় ওই বাড়ি থেকে চলে আসছে। আমি বললাম তুমি এই বাড়িটা তালা মেরে রেখে দাও, আমি যখন আসবো তখন তুমি আমার সাথে থাইকো। তো এবার আমার প্ল্যানিংটা হচ্ছে কি, যেহেতু আমার একটা সন্তান হয়েছে, আমার বউ আছে, আমি এবার মোটামুটি কিছু টাকা ইনকাম করে দেশে চলে যাব এবার। এবং দেশে যাওয়ার পরে এবার আমি নিজে একটা ব্যবসা বাণিজ্য ওপেন করব। আমি আর এভাবে থাকবো না, যেভাবে বউ নিয়ে আসি এভাবে থাকবো না, আমি নিজে একটা ব্যবসা বাণিজ্য ওপেন করব, বড় করে আমি নিজের ব্যবসা বাণিজ্য নিজে দেখাশোনা করব। মানে আমি আর এভাবে আর জীবনযাপন করবো না, একটু জীবনটাকে পরিবর্তন করব, এমন চিন্তাভাবনা তখন মাথায় আসলো। এবং ওই চিন্তাভাবনার সূত্র ধরে আমি তখন করলাম কি, আমার মানে মালিকের সাথে কথাবার্তা বললাম, মোটামুটি এক দাগে কিছু টাকা নিয়ে, আমার সন্তানটার বয়স তখন কত হবে, প্রায় 6 থেকে 6 বছর বা এরকমই হবে, আমি 6-6.5 বছর হবে, ওই বয়সে আমার সন্তানের ওই বয়সে আমি তখন একেবারে ছুটি নিয়ে, মানে ক্যান্সেল, আমি তখন দেশে চলে আসি। দেশে আসার পরে যে পরিমাণে টাকাগুলো ছিল, ওই টাকাগুলো দিয়ে আমার বাড়ির সামনেই, মানে আমি যেখানে বাড়ি বানাইছি ওই বাড়ির সামনে আমি তখন একটা দোকান দিলাম, আপাতত একটা দোকান শুরু করলাম। তো দোকানটা যখন দিলাম তখন বিভিন্ন জায়গা থেকে কাস্টমার আসতেছে, বিভিন্ন জায়গা থেকে কাস্টমার আসে। আবার চায়ের দোকান দিয়েছি, চা বিস্কিট, তারপরে বিভিন্ন ধরনের আপনার স্টেশনারি মাল টাল এগুলো রাখতাম, মানে 12 মিশালি মাল রাখতাম, সব বিক্রি করতাম। এমন করে 1 দিন 2 দিন 3 দিন আমার ছেলেটা আমার কাছেই থাকে, আমার কোলেই থাকে। তো একটা বিষয় এখানে বলে রাখি কি, আমার ছেলেটা কিন্তু দেখতে অনেকটা কালো হয়েছে। আমিও কিন্তু ফর্সা ছিলাম, আমার ওয়াইফও ফর্সা, আমার বাবা মা দুজনেই ফর্সা ছিল, বাট আমার বাচ্চাটা দেখতে একেবারে কালো হয়েছে। তো এইভাবে কালো হয়েছে, আবার বাচ্চা আমার সাথে খুব দুষ্টামি করে, দোকানে বসে থাকে, তো বুঝেন তো 6 বছরের বাচ্চা যেরকম দুষ্টামি করে, এইরকম দুষ্টামি করতে করতে ওই হাওলাদার বাড়ির একদিন একটা মহিলা আসছিল তেলের জন্য, আমার দোকানে আসছে তেল কেনার জন্য। তা আমারে বলে যে মালিককে আমার একটু তেল দে, তেল দিলাম, দেওয়ার পরে তেলটা নিয়ে ওই মহিলা যাইতেছে, আমার ছেলে করলো কি, মহিলার হাত থেকে তেলের বোতলটা টান দিয়ে নিয়ে
তেলের বোতলটা পানিতে ফেলে দিল। পানিতে ফেলে দেওয়ার পরে মহিলা তখন মানে মুখের উপর বলে বসছে, ওইসে হাওলাদারের মতো, হাওলাদারের পোলা হাওলাদারের মতোই হয়েছে। এই কথাটা মহিলাটা বলছে। বলার পরে কথাটা তখন কেমন যেন আমার মাইন্ডে লাগছে যে হাওলাদারের পোলা হাওলাদারের মতোই হয়েছে, এটা কেমন কথা, মানে এটা কী ধরনের কথা। তো আমি তখন এই কথাটা বাড়াবাড়ি করলাম না। ইতিমধ্যে কিন্তু অনেকে আমারে বলতো যে তুইও সুন্দর, তোর বউও সুন্দর, তোর মাও সুন্দর, তাইলে মানে পোলা এরকম কালো হইলো কেন? এটা তোর পোলা না হাওলাদারের পোলা? কারণ হাওলাদার কিন্তু খুবই কালো, মানে হাওলাদারের চেহারা একদম কালো ছিল, এবং আমার বাচ্চাটা অনেকটা হাওলাদারের চেহারা পাইছে, অনেকটা হাওলাদারের মতোই। এবার আমি আসলে বুঝতে পারতেছিলাম না, প্রায় 10 বছর বিদেশ করে আসছি, এখন 10 বছর পরে দেশে আসলাম, একটা ব্যবসা বাণিজ্য করবো, বউ নিয়ে সুখে শান্তিতে 2 মুঠ ডাল ভাত খেয়ে বাইচে থাকবো। এই অবস্থার মধ্যে যদি এই ধরনের কথা শুনতে হয় তাহলে তো মানে আর ঠিক থাকা যায় না, মানে এটা তো আর আসলে মেনে নেওয়া যায় না। আমি তখন চিন্তা করলাম যে কি করা যায়, মানে আমি কাকে কি বলবো তখনও বুঝতে পারতেছিলাম না। মনে মনে চিন্তা করলাম যে কাউকে তো কোনো কিছু বলা যাবে না, সবাই তো যে যার মতো করে অনেকটা স্ট্রং, আমি এখন কি করব। তো এভাবেই তখন 1 কান 2 কান হতে হতে আমি তো দোকান চালাইতাম, চায়ের দোকান মানেই তো বুঝেন বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা, বিভিন্ন ধরনের মানুষের আসা যাওয়া। তখন এক একজন এক এক ধরনের কথা বলতে শুরু করে। কেউ আমারে বলতেছে যে এটা তোর সন্তান না, এটা হাওলাদারের সন্তান। আবার এক এক ধরনের মানুষ এক এক ধরনের খারাপ কথা, বাজে কথা আমাকে তখন এগুলা বলতেছে। তো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এই কথাগুলো শুনতে শুনতে মিজাজ তো ভাই সবসময় একরকম থাকে না। একদিন করলাম কি, ঘরে গেছি, মানে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমার মা কিন্তু তখনও হাওলাদারের বাড়িতেই থাকতো, আর আমি, আমার বউ, আমার সন্তান মিলে আমি নতুন যে বাড়িটা বানাইছি ওই বাড়ির মধ্যে থাকতেছি। তা আমি আমার বউরে তখন জিজ্ঞেস করলাম ঘরের মধ্যে যে লাকি, গ্রামের মধ্যে কারোর মুখ দেখাইতে পারি না, গ্রামের বাইরে যেতে পারি না, সবাই একটাই কথা বলা বলি করতেছে, একটাই কথা বলে যে আমার মানে তোমাকে দেখে বলতেছে যে তুমি নাকি মানে আমার ছেলেকে দেখে বলে যে আমার ছেলে নাকি হাওলাদারের ছেলে। এরকমভাবে সবাই আমার ছেলেকে নিয়ে বাজে কুরুচুপিন্ন কথাবার্তা বলে, আমি তো এগুলো মানতে পারতেছি না। আমার বউ বলে তোমার এগুলো মানতে বলছে কি, তুমি এগুলো মানো কেন? আমি বললাম তো এরকম মানুষ বলবে কেন, তোমার কি সত্যি হাওলাদারের সাথে কোনো খারাপ সম্পর্ক ছিল? এটা কি আমার সন্তান? এইটা বলা মাত্র তখন খেপে যায়, খেপে গিয়ে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, বাজে ব্যবহার করে। এবং এরকমভাবে তখন আমি মোটামুটি একটু শান্ত হলাম বা চুপ হলাম, কিছু বললাম না। এবং এই বলার পরে হাওলাদারের সাথে তখন কিন্তু আমি কথা বলি না, তখন কিন্তু তিনি বিছনায় পড়ে গেছে, মানে বিছনায় শুয়ে গেছে, কোনো কাজ কাম করতে পারে না। আমার আম্মা ওনার সেবা যত্ন করে, ওনার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু আমার আম্মা দেখাশোনা করে। উনি আমার আম্মার সাথেই আছে, আমার আম্মাই তখন তার একমাত্র গার্ডিয়ান। এরপরে হলো কি, ধরেন আমি দোকান আবার চালাইতেছি, আবারও যেই আমারে দেখে একটা কথাই আমারে বলে যে মানিক, এটা তো তোর ছেলে না, এটা তো হাওলাদারের ছেলে। মানে সবাই আমাকে একই কথা বলে। এই করতে করতে আমি একদিন করলাম কি, আমার বউরে মানে ঘরে গেলাম, ঘরে যাওয়ার পরে কোরআন শরীফ নিয়ে আসছি। কোরআন শরীফ আই না, আমি বললাম তুমি কোরআনটা মাথায় নিয়ে বলো তো ছেলেটা কার। এই কথা বলতেছি। বলার পরে ও তখন করলো কি, খুব ঝগড়া লেগে গেছে, রাতের বেলায় ঝগড়া লাগছে, দুজনের মাঝে প্রচুর মারামারি হয়েছে। মারামারির এক পর্যায়ে তখন বলে যে আমি তো সংসারই করবো না, তোর মতো ছোট লোকের সংসার আমি করবো না, তুই একটা ছোট লোক। এইভাবে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে ও তখন ঘর থেকে বেরিয়ে গেছে, মানে আমার সামনে দিয়ে বেরিয়ে গেছে, আমার বাচ্চাটারে নিয়ে বেরিয়ে গেছে। আমি ভাবছি হয়তো আমার বাপের বাড়িতে গেছে, এটাই মনে করছিলাম। এইটা মনে করে রাতের বেলায় শুয়ে আছি। সকালবেলা গিয়ে দোকান খুললাম। আমি তখন দোকান খোলার পরে চিন্তা করলাম আমি একটু যাই, ও যেহেতু রাগ করে চলে গেছে। আমার শ্বশুরবাড়ি তো পাশাপাশি গ্রামেই। তো দোকানটা বন্ধ করলাম, দোকানটা বন্ধ করে আমি আমার শ্বশুরবাড়িতে গেলাম। কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়ার পরে দেখি কি, আমার শ্বশুরবাড়িতে আমার বউ নাই। আমার শ্বশুরবাড়িতে আমার বউ নাই। আমি আমার শ্বশুর আব্বারে জিজ্ঞেস করলাম যে লাকি কোথায়? বলে লাকি তো আসে নাই। তাই আমি বললাম লাকি আসে নাই মানে লাকি তো কালকে রাত্রে আপনার বাড়িতে আসার কথা। বলে না, লাকি তো আমার বাড়িতে আসে নাই। লাকি কই গেছে আমি তো জানি না। তো লাকি গেলটা কই? এটা কী ধরনের কথা বলতেছে? তো ওনার সাথে কথাবার্তা শেষ করে আমি তখন আবারও দোকানে আসছি। দোকানে আসার পরে আমি আমার ওই যে দোকানে আসার পরে হাওলাদার বাড়ির একটা কাজের মহিলা না জেনে কি হাওলাদার বাড়িতে থাকে, ওই মহিলাটা আমার বাড়িতে আসছে। আসার পরে ওই মহিলার কোলে দেখি আমার সন্তান। তো আমার বউয়ের কিন্তু আমি কিন্তু আমার বউরে আমার মাথা চুয়ে শপথ করাইছি ও যাতে কখনোই হাওলাদার বাড়িতে না যায়। আমার মাথা চুয়ে কিন্তু ওর আমি শপথ করাইছি। বাচ্চাটারে দেখে আমি তখন আমার ছেলের কোলে নিলাম। কোলে নিয়ে বললাম যে আব্বু তোমার আম্মু কই? বলে আম্মু বাড়িতে। কোন বাড়িতে? আমার নানুর কাছে। বলে আমার দাদুর কাছে, মানে আমার মার কাছে। তা আমার মা তো হাওলাদার বাড়িতে, তার মানেও হাওলাদার বাড়িতে গেছে। খুব রাগ হইল তখন। রাগ হওয়ার পরে আমি আর কোনো কিছু বললাম না, দোকান আবার চালাইতে আসি। গ্রামের মানুষের মানে আপনি তো গ্রামের মানুষ সম্বন্ধে জানেন। তো ও কিন্তু ওইখানে আমি সারাদিন দোকান করতেছি, বিকেলবেলা গ্রামের কিছু পোলাপান এসে আমারে বলে যে কী ব্যাপার মানিক ভাই, যেখানকার পানি সেখানে চলে গেছে,
আমি বললাম যে মানে বুঝলাম না। বলে যার বউ তার কাছে চলে গেছে। আমি বললাম ভাই তোমাদের কথাবার্তা আমি কিছু বুঝতেছি না, যার বউ তার কাছে চলে যাবে এই কথার মানে কি? বলে না, যার বউ তার কাছে চলে গেছে। এমন করে ওরা হাসাহাসি করতেছে। তা আমি ওই দিনও কোনো কিছু বললাম না, দোকানটা চালাইলাম, গিয়া রাতের বেলায় ঘুমাই গেছি। সকালবেলা ও আর আসে নাই, মানে ওই রাতে কিন্তু আর আসে নাই। পরের দিন সকালে এসে আবার দোকান খুলছি। এখন দোকান খোলার পরে কী হলো জানেন, ওই দোকানটা খোলার পরেও ও আসতো না, কিন্তু সবাই এসে আমারে বলতেছে যে এমন এমন ঘটনা, আমার বউ আর আমার মা একসাথে হাওলাদারের সাথে থাকে। সবাই এটা বলে, আমার বউ আমার মা একসাথে হাওলাদারের সাথে থাকে, এরকম করে বলতেছে। ওই দিন সকালবেলা আমি সহ্য করতে পারি না, সহ্য করতে না পারি আমি শ্বশুর বাড়িতে গেছি। আমার শ্বশুরে যা জানাইলাম যে এমন এমন ঘটনা, আপনার মেয়ে আমার মাথা ছুঁয়ে কিরা কাটছিল, শপথ করছিল কোনো দিনও হাওলাদার বাড়িতেও যাবে না, কখনোই হাওলাদার বাড়িতে যাবে না, কিন্তু ও হাওলাদার বাড়িতে চলে গেছে এবং আমাকে জিজ্ঞেস করা ছাড়াই গেছে। আমার শ্বশুর তখন বলে, হাওলাদার তো তোমারই বাবার, সমস্যা কি? আমি বললাম না, কেন যাবে? আমি তো আমার বাবার বাড়িতে থাকি না, এটা তো আমার আপন বাবা না, আমার সৎ বাবা, ওই বাড়িতে যাবে কেন? আমার শ্বশুর বলে, গেলে গেছে বাবা, আমি কিছু করতে পারবো না, তোমার বউ তুমি গিয়ে নিয়ে আসো। তা আমার বউ আমি গিয়ে নিয়ে আসবো? উনি বলে হ্যাঁ, তোমার বউ তুমি গিয়ে নিয়ে আসো, আমি বাজান এখানে কোনো কিছু বলতে পারবো না। তো ঠিক আছে, আমার বউ যেহেতু আমি গিয়ে নিয়ে আসবো। এরপর আমি ওখান থেকে আসছি, আইসা ওই দিন বিকালে হাওলাদার বাড়িতে গেছি। যাইয়া যা দেখতেছি, মানে মানুষ যা বলছে তাই, আমার বউ আর আমার মা একই সাথে হাওলাদারের রুমে, হাওলাদারের ঘরের দরজা আটকানো। তো দরজা আটকানো দেখে আমি তখন দরজা ধাক্কাইতেছি, আমার বউ তখন দরজা খুলছে। খুলে দেখি হাওলাদার আমার আম্মা গোসল করাইতেছে, সাথে আমার বউ ওই ঘরের মধ্যে ওনার গোসল করানো শোয়াই থাকে। পরে আমি বললাম যে তুমি যে ঘরের মধ্যে হাওলাদারে গোসল করাইতেছ, হাওলাদার কি হয় তোমার? ও আমার বলে, উনি আমার বাবার বয়সী একটা লোক, আমি সেবা করবো না? আমি বলি এই সেবাটা আমার মা করবে, এই সেবাটা তুমি করবা না। আমি সৌদি আরবে ছিলাম, আমি আইন কারণ জানি, আমি ধর্মীয় নিয়ম নীতি জানি, ওনার কাছে যাওয়াও তোমার জন্য হারাম, সে আমার আপন বাবাও না। এই কথার কাটাকাটির একটা পর্যায়ে আমি ওরে বললাম তুমি বাড়ি চলো। আসতে চায় না, জোর জবস্তি করে বাড়ি নিয়ে আসছে। বাড়ি আনার পরে আমি রাতের বেলায় ঘুমাইতে পারি না, কোনোভাবে রাতের বেলায় ঘুমাইতে পারি না। আমি এটা মানে কোনোভাবেই নিজের দুটো চোখের পাতাটা এক করতে পারি না। বারবার আমার মাথার মধ্যে প্রশ্ন আসে যে আদৌ কি আমার ছেলেটা, মানে আমার ছেলের নাম মনির, তা আদৌ কি মনি আমার সন্তান? মনির কি আমার ছেলে? আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারি না যে মনির আমার ছেলে। আমার বারবার মনে হইতেছে যে না, মনির আমার ছেলে না, মনির আমার ছেলে না, এটিই বারবার মনে হইতেছে। যে যাই হোক, এরকম করে আরও 3-4 দিন কেটে গেল। যাওয়ার পরে একদিনে আমি আমার বউরে একদম অনুরোধ করে ধরে বলতেছি, বউরে একটা সংকোচ নিয়ে আমি ঘুমাইতে পারতেছি না, আমার দুটি চোখে পাতা আমি এক করতে পারতেছি। আমি 10টা বছর সৌদি আরবে ছিলাম, আমি অক্লান্ত পরিশ্রম করছি রে বউ, খুব কষ্ট করে 2 টাকা ইনকাম করে এই টাকাটা নিয়ে দেশের মাটিতে আসছি বউরে, আমার কাছে তুমি সত্যি কথা বলো যে আসলেই সন্তানটা কার? এটা কি আদৌ আমার সন্তান? অতক্ষণ নিচের দিকে তাকায় আছে। আমি বললাম বলো না, এটা কি আমার সন্তান? অতক্ষণ নিচের দিকে তাকায় থাকে বলতেছে যে না, এটা তোমার সন্তান না। আমি বললাম তুই এটা কার সন্তান? ও বলে এটা হাওলাদারের সন্তান। আমি বললাম হাওলাদারের সন্তান? ও বলে হ্যাঁ। আমি যখন প্রেগনেন্ট হই তখন হাওলাদার তোমারে ফোন দিয়া বারবার বলতেছে দেশে আসার জন্য, তোমার মারে দিয়া তোমার দেশে আনাইছে। তো আমি বললাম আমার মারে দিয়া দেশে আনাইছে, তার মানে কি আমার মা এসব? বলে হ্যাঁ, তোমার মা এসব সব কিছুই জানতো। আমি প্রথম তোমার মায়ের কাছে বলেছিলাম যে হাওলাদার এই ঘটনা ঘটাইতেছে, এই কাজ করতেছে, আমি তোমার আম্মার কাছে বলছি, কিন্তু তোমার আম্মা এসব কথা কানেও নেয় নেই, এসব কথার কোনো গুরুত্বও দেয় নেই। তোমার আম্মা উল্টা আমারে বুঝাইতো যে তুই মানিকরে কোনো কিছু বলিস না, মানিকরে কোনো কিছু বলার প্রয়োজন নাই, মানিককে জানাইস না। তোমার আম্মা আমারে মানা করতো। আমি চাচ্ছিলাম তোমাকে বলার জন্য, এই ঘটনাগুলো ঘটতেছে, তোমার আম্মা ইচ্ছা করে আমার সাথে এগুলো ঘটাইতেছে, আমি তোমারে বলি, কি তোমার আম্মা আমারে বলতে দেয় নাই। তোমার আম্মা বলতে দেয় নাই বলে আমি তোমাকে জানাইতে পারি নাই, কিন্তু হাওলাদার আমার সাথে এইসব করতো। শোনার পরে ভাই আমার মনে হয় পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, যে এইটা কেমন কথা, এটা কী ধরনের কথা আমারে বললো। মানে আমি অ্যাটলিস্ট মানতে পারতেছিলাম না যে না, এটা কেমনে সম্ভব, এইটা কেমনে সম্ভব, হাওলাদারের মতো একটা লোক এই কাজটা কীভাবে করলো, ওনার মতো একটা লোক তো, এটা তো কোনোদিনও আসলে মানতে পারি না। পরে আমার ভিতরে একটা ইঁদুর ঢুকে, এক ধরনের কষ্ট তখন কাজ করতে শুরু করলো। তো দোকান চালাইতে আসি, তখন আর ওই মনোযোগ দিয়ে দোকানটা চালাইতে পারি না, যে ভিতরে একটা উচ্ছ্বাস আনন্দ থেকে যেমন করে দোকান চালাইতাম ওরকমভাবে আর দোকানটা চালাইতে পারি না। তো ব্যবসা বাণিজ্য এমন একটা জিনিস, এটা আপনি মনোযোগ দিয়ে যদি না করেন, এটা দিয়ে কিন্তু লাভটা বের করা বড় কঠিন, সহজে এটা থেকে লাভ বের করা যায় না। এখন দেখা গেল যে আমি এটা থেকে লাভ বের করতে পারি না, আমি আর এটা থেকে ইনকাম করতে পারি না, খুব খারাপ একটা অবস্থার মধ্যে চলে গেলাম।
এরকম করে ধরেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতেছে। এভাবেই তখন ইন্ডিভিজুয়ালি সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণে মানে লস আসতে শুরু হলো। আগের মতো করে কোনো বেনিফিট নেই, আগের মতো করে কোনো লাভও হচ্ছে না। ব্যবসার মধ্যে লস আসতেছে, প্রতিটা জায়গায় লস হইতেছে। আমি তেমন কোনো ইনকাম পাইতেছি না, তেমন কোনো ইনকামও না। এরকম করে করে ধরেন দোকানে কোনো লাভ হয় না। কোম্পানির লোকেরা আসে টাকার জন্য, তাদেরকে আমি টাকাও দিতে পারি না। দোকান চালাইতেছে, মাল বিক্রি করতেছি, কিন্তু তাদেরকে টাকা দিতে পারি না। তারাও আমার উপরে খেপতেছে যে দোকানের মালামাল দিতে হবে, মানে টাকা দিতে পারি না। ধরেন একটা পর্যায়ে গিয়ে তখন অবস্থা খুব খারাপ হয়ে গেল, আমার দোকানটা ছেড়ে দেওয়া লাগলো। তো দোকানটা ছেড়ে দেওয়ার পরে আমি তখন এই ঘরের মধ্যেই বসে থাকতাম, ঘরের মধ্যে বসে বসে কান্নাকাটি করতাম, ভাল লাগতো না, বউয়ের কাছে যাইতাম না। কারণ নিজের বউয়ের নামে এরকম কথা শোনার পরে এই বউয়ের দিকে কোন ছেলের বা নজর আসবে বলেন? আমি আর আমার বউয়ের দিকে তাকাইতে পারতাম না, বউয়ের সাথে আর কথা বলতে পারতাম না, আমি ওর মুখের দিকে আর তাকাইতাম না। এমন করে ধরেন আরও অনেকগুলো দিন কেটে গেল। তখন আমার পরিবারে আবার অভাব দেখা দিছে, কারণ আমার পুঁজিপাটটা যা ছিল বিদেশে সবই তো দোকানে খাওয়াই দিছি। আর দোকান যখন আমি মাইর খেলাম তখন তো আমার সবই চলে গেছে, আমি তার পরিবার নিয়ে চলতে পারি না। তাই আমার মা তখন হাওলাদার বাড়ি থেকে আমার বউরে চাউল আইনা দেয়, ডাল আইনা দেয়, ইটা আইনা দেয়, ওইটা আইনা দেয়। আমার বউ আবার হাওলাদার বাড়িতে আবারও যাতায়াত শুরু করছে। আমি যতই মানা করি যে না তুমি ওই বাড়িতে যাও না, আমার বউ আবারও যায়, আমার ছেলে নিয়ে যায়। আর গ্রামের মধ্যে বের হইলে সবাই আমার বলে, মানে আমার ছেলে নিয়ে তো বের হইলে বলে, কিরে মানিক, এই কি মনিরকে তোর সন্তান না হাওলাদারের সন্তান? এরকম করে আমার কথাবার্তা বলে। একদিন খুব রাগ হয়েছিল, একজনের সাথে কথাবার্তা বললো আমাদের এলাকায়। উনি হচ্ছে মানে ঢাকা শহরে একটা চাকরি করে, একটা বাসায় চাকরি করে। ওনারে বললাম যে, উনি বললো ওই বাসায় সিকিউরিটির চাকরি লাগবে, সিকিউরিটিতে লোক লাগবে। তা আমারে বলে তুই তো বাড়িতে বসে আসিস, বেকার, কোনো কাজ কাম করিস না, তাই চল আমি তোর ওইখানে সিকিউরিটি চাকরিতে নিয়ে যাবো। তো ঠিক আছে, ওনার সাথে কথাবার্তা বলে আমি তখন সিকিউরিটি চাকরিতে চলে গেলাম ঢাকাতে একটা সিকিউরিটি চাকরিতে জয়েন করলাম। ওখানে সিকিউরিটি চাকরিতে চাকরি করি। পরিবারের সাথে আর কোনো যোগাযোগ নাই, মায়ের সাথে, আমার বউয়ের সাথে, কারোর সাথে কোনো যোগাযোগ নাই। আমি নিজের মতো করে এখানে পড়ে আসি, নিজের মতো করে কামাই রুজি করতেছি, টাকা পয়সা কামাইতেছি। এরকম করে আস্তে আস্তে প্রায় আপনার 8-9 মাসের মতো আমি আর বাড়িতে আসি নাই। 8-9 মাস পরে রমজান মাস আসবে, রমজান মাসের সময় বাড়িতে আসছি। রমজানে বাড়িতে আসার পরে আমার চোখের সামনে যে সমস্ত জিনিসগুলো আমি আমার দেখতে শুরু করেছি, আসলে আপনাকে বলার মতো কোনো ভাষা নাই, বা বলতেও চাই না। শেষ পর্যন্ত এক পৃথিবী কষ্ট জমা নিয়ে আমি ওই জায়গায় দাঁড়াই আমার বউরে, মানে যেই দৃশ্য আমি দেখেছি ওই দৃশ্য দেখা অবস্থায় আমি আমার বউর ওই জায়গায় দাঁড়ায় তালাক দিছি, যে তোরে আমি 3 তালাক দিলাম, এবং আজকের পর থেকে তুই আমার তালাকপ্রাপ্ত বউ, তোরে আমি 3 তালাক দিলাম। এমনি ওইখানে তারা তালাক দিয়ে দিচ্ছে না, আমি আর ওর সাথে থাকবো না। ওর ওইখানে তালাক করে দিই। তালাক করে দেওয়ার পরে গ্রামের মানুষের সাথে একটা ঝামেলা। আমি তখন ওই সব কিছু ছেড়ে আবারও পুনরায় ঢাকায় চলে আসি। তো ঢাকায় এসে যে বাড়িতে আমি দারোয়ানে চাকরি করতাম, ওই বাড়ির মালিক আবার খুব ভালো মানুষ ছিলেন, আমার সাথে সম্পর্ক খুব ভালো ছিলেন, খুবই আন্তরিকতা মানুষ ছিলেন। উনিও বিদেশ ছিলেন, বিদেশ থেকে টাকা পয়সা কামাইয়া বাড়ি টাড়ি বানাইছে, ভালো অবস্থানে আছে। উনি তখন আমারে বললো যে মানিক একটা কাজ করো, আমার তো একটা ড্রাইভার লাগবে, তোমার পরিচিত কোনো ড্রাইভার আছে কিনা দেখো তো। তখন আমি কিন্তু ওই বাড়িতে সিকিউরিটি চাকরি করি। পরে আমি বললাম যে স্যার আমি তো বিদেশে অনেক বছর গাড়ি চালাইছি। উনি বলে তুমি বিদেশ গাড়ি চালাইছো? আমি বললাম জি। বলে বিদেশের ড্রাইভাররা তো নিয়ম কারণ অনেক ভালো জানে, তাদের ড্রাইভিংয়ের স্কিল অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তো দেখি তো তুমি পারো কি না, তাহলে তুমি আমার বাসায় ড্রাইভিং করতে পারবা। আমি তখন বললাম যে স্যার আসলে আমি তো বিদেশ গাড়ি চালাইছি, দেশে তো ওরকম মতিগতি বুঝি না। উনি বলে ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমারে শিখাই দিব। পরে উনি ওনার সাথে বসে বসে আমাকে আস্তে আস্তে করে ড্রাইভিংটা মোটামুটি একটু একটু করে হাতে এনে দিছে। আমি তখন মোটামুটি ভালোভাবে ড্রাইভ করতে পারি, মানে গাড়ি চালাইতে পারি। এইভাবে ধরুন আপনার সময়গুলো কাটতে আসতে আমি ড্রাইভ করতে পারি, গাড়ি চালাইতে পারি, গাড়ি ঠিকঠাক মতো চালাইতেছি, মার্কেটে যাইতেছি, মালামাল আনতেছি, ওনার পরিবারের জন্য কাজকাম করতেছি। এইরকম করতে করতে ওনার একটা বড় মেয়ে ছিল, মানে আমার ওই মালিকের একটা বড় মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল নাহিদা। ওনার আগে একটা বিয়ে হয়েছে, কিন্তু হাজব্যান্ড ভালো ছিল না, নেশা করতো বা কি এক সমস্যা, হাজব্যান্ডের সাথে ওই মহিলা তখন ডিভোর্স হয়ে যায়। মেয়েটা আমার থেকেও বয়স হয়তো একটু ছোটোই হবে, বড় হবে না। তো উনি তখন করলো কি, যে এই মেয়েটা তখন সারাদিনে ঘরে থাকতো, বিরহের গান টান শুনতো। আমি গাড়ি নিয়ে গেলাম, আমার সাথে এইখানে ওইখানে মাঝে মাঝে একটু কথাবার্তা বলতো। এরকম করতে করতে ধরেন মেয়েটার সাথে আমার একটা ঘনিষ্ঠতার সম্পর্ক হয়, মানে তার দুঃখের কথাবার্তাগুলো আমাকে বলে, বাট আমি আমার পার্সোনাল বিষয়গুলো কিন্তু তাদের কাছে শেয়ার করি না। আমার পরিবার, আমার মা, আমার বাবা, আমি শুধু একটা কথা বলি যে আমার বাবা মা কেউ নেই, আমার পরিবারে কেউ নেই, আমি একাই, ওরকম করে সবসময় তাকে বলি। এই করতে করতে মেয়েটার সাথে মোটামুটি আমার একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয়।
মেয়েটা আমাকে যথেষ্ট বুঝে মানে, আমিও তারে বুঝে মানে, তার সাথে আমার একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয়। এবং সেই সম্পর্কের সূত্র ধরে মেয়েটা একটা পর্যায়ে মানে ও নিজে আমাকে মানে বিয়ের প্রস্তাব দিয়ে যে আমাকে বিয়ে করতে চায়। তো ও যখন আমাকে বিয়ের প্রস্তাবটা দিল তখন কিন্তু তার সাথে আমার একরকম প্রেম চলতেছে। মানে আমি ওকে ভালোবাসি, ও আমারে ভালোবাসে। গাড়ি নিয়ে আমরা মাঝে মাঝে পার্কে টার্কে এখানে সেখানে যাই। মানে এখানে আবার অনেক ঘটনা আছে, ওইগুলো নাই বলি, সংক্ষেপ করে ফেলি। অনেক ঘটনা তার সাথে আমার ঘটেছে। যাই হোক, এরপর আমাকে বিয়ের প্রস্তাব দিল যে আমাকে বিয়ে করতে চায়। তো বিয়ে করতে চাওয়ার পরে আমি বললাম যে আমার তো পরিবার পরিজন কেউই নাই, আমার মাও নাই, বাবাও নাই, কেউ নেই, এখন আমি তো এখানেই থাকি। পরে সে কী করলো, তার বাবাকে জানাইলো বিষয়টা যে এমন এমন ঘটনা, আমি ওরে বিয়ে করতে চাই, মানিককে আমার ভালো লাগছে, মানিককে বিয়ে করব। তো আমার মালিক তখন আমাকে আলাদা ডাক দিল, ডাক দিয়ে নিয়ে বলে, তুই তো জানিস ওর আগে একটা বিয়ে হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, এখন তুই ওকে বিয়ে করবি কিনা। আমি বললাম যে স্যার, যদিও উনি আমাকে বিয়ে করে তাহলে তো আমার কোনো আপত্তি নেই। পরে বলো, তোর পরিবারে কে আছে? আমি বললাম কেউই নেই, কারণ পরিবারের ঠিকানা বলতে গেলেই তো আমার গ্রামে যাবে, আমার বউয়ের ওই কুকীর্তিগুলো জানবে, জানার পর তো হয়তো আমার কাছে উনি মেয়ে বিয়ে দিবেও না, এমনও হতে পারে। যেহেতু বড় লোকের মেয়ে, সত্যি কথা বলতে নিজের মাঝে একটা লোভ ঢুকে গেছে, নিজের ভিতরে একটা লোভ লালসা কাজ করতেছে, যেহেতু বড় লোকের একটা মেয়ে, এর বিয়ে করতে পারলে ভালোই হবে, মোটা অঙ্কের কিছু টাকা পয়সাও পাবো, একটা বড় লোকের বাড়িতে জামাই আদরে জীবন কাটাবো। ওই স্বপ্নটা নিয়ে আমি তখন আমার প্রথম বউয়ের কথাটা এখানে গোপন করলাম, করেই তখন উনি নিজে আমাকে নাহিদের সাথে বিয়ে করাই দিল। বিয়ে করাই দেওয়ার পরে নাহিদ আর আমি একই ঘরে একই ছাদের নিচে থাকতেছি। আমার পরিবারের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, বাড়িতে কি হয়েছে না হয়েছে, লাকি কেমন আছে, আমার মা কেমন আছে, বা আজও হচ্ছে হাওলাদার বেঁচে আছে কি না, আমি সেসব আর কোনো কিছু জানি না, আমি ওইদিকে কোনো খোঁজ খবর নেই না। এরকম করে বছরখানেক কাটার পরেই নাহিদা তখন গর্ভবতী হয়, নাহিদার কোনো আমার একটা মেয়ে হয়। তো মেয়েটা হওয়ার পরে আমার মেয়েটা হওয়ার প্রায় মাস 3 পরে আমি তখন একদিন বাড়িতে যাই। মানে আমার মার কথা খুব মনে হয়, সিলেটে মার কথা খুব মনে হয়, মার জন্য খারাপ লাগে। তা আমি নাহিদারে বলি, ওখানে আমার নানার বাড়ি, সিলেটে আমার নানার বাড়ি। তা আমি কিন্তু ওরে কোনোদিনও নেই না, আমি একাই তখন যাই। যাওয়ার পরে আমি জানতে পারি যে লাকি যে ছিল, লাকি আমার ছেলেটারে নিয়ে অন্য জায়গায় বিয়ে বসে গেছে। ওই সিলেটের দিকে কোন জায়গায় বিয়ে বসে গেছে, আমার ছেলে নিয়ে ওইখানে থাকে না, আমার মা একাই থাকে, হাওলাদার এখনও বাইচে আছে। তো এবার আমি আমার মায়েরে বললাম যে আমি তো এমনি এমনি ঢাকায় বিয়ে করছি, আমার একটা মেয়ে আছে। তো আমার মা আমারে বলে, তোর মেয়েটার আমার খুব দেখতে ইচ্ছে করে, আমি তোর মেয়েটার একটু দেখবো, বাজান যদি পারিস একটু নিয়ে আসিস। তো এখন আমি তো আমার মেয়ে আনতে পারবো না, কারণ মেয়ে আনতে গেলে নাহিদা আমার সাথে আসবে, আর নাহিদা আমার সাথে আসলেই তো নাহিদা সব গোপন তথ্য ফাঁস হয়ে যাবে, গোপন সব জেনে যাবে, আমি তো আর লুকিয়ে রাখতে পারবো না। এই জন্য আমি মেয়েটার আনি নাই। এরকম করে আমার মা প্রতিদিন মেয়ের কথা বলতে, আমি আনতাম না। এই করতে করতে এখানেও প্রায় আমার 3-4 বছরের মতো কাটে, সংসার জীবন 3-4 বছর কাটে। আমার মেয়েটাও মোটামুটি বড় হয়। বড় হওয়ার পরে হঠাৎ করে আমি সিলেট থেকে খবর পাইলাম যে আমার মা অসুস্থ, খবর আসছে আমার মাকে হসপিটালে ভর্তি করাইছে। তো মারে হসপিটালে ভর্তি করাইছে যে মা একেবারে মুমূর্ষু অবস্থায়, মৃত্যু সজ্জায়। তা আমি তখন করলাম কি যে মা বারবার আজকে বহু বছর ধরে বলতেছে আমি তোর মেয়েটার একটু দেখবো, আমার তোর মেয়েটার একটু দেখতে ইচ্ছে করে। তো আমি তখন ভাবলাম যে আমার মেয়েটার একটু নিয়ে যাই। আমি তখন নাহিদারে নিলাম না, আমি আমার মেয়েটারে নিয়ে গেলাম, আমার বাবুটারে নিয়ে আমি তখন সিলেটে গেলাম। মা হসপিটালে ছিল দীর্ঘদিন ধরে, প্রায় 15-20 দিনের মতো হসপিটালে ছিল। টাকা পয়সা মোটামুটি যা লাগছে সবই আমি দিচ্ছি। আমার তখন টাকা পয়সার তেমন কোনো অভাব ছিল না, আমি টাকা পয়সার কোনো অভাব অনটনে থাকি নাই। তো আমি তখন আমার মেয়ের দেখাশোনা করতাম, আমার মায়ের দেখাশোনা করতাম। মাকে হসপিটালে সুস্থ করে আমি তখন মারে বাড়িতে পাঠাই। তো আমার মা তো ওই আমার মেয়েরে কোলে নিত, আমার মেয়ে আবার মায়েরে দাদু দাদু বলে ডাকতো, আদর করতো। তো মেয়ে তো আবার ঢাকা শহরে বড় হয়েছে, তো মেয়ে তো মোটামুটি পাকনা আছে। আমি যখন মেয়েরে ঢাকায় নিয়ে গেছি, ঢাকায় নিয়ে যাওয়ার পরে আমার মেয়ে এই কথাটা বললো কি, তার মাকে বলে দিছে যে, তার মাকে বলতেছে আমি নানুর কাছে যাব, আমি দাদুর কাছে যাব, আমি দাদুর কাছে যাব, দাদির কাছে যাবো, এরকম করে কান্না করে। তো দাদি হসপিটালে ছিল, এগুলো ওর মাকেও বলে। আমার বউ তখন আমাকে জিজ্ঞেস করে যে কী ব্যাপার মানিক, তুমি ওরা কার কাছে নিয়ে গেছো, যে ওইখানে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে, ওইখানে যাবে এরকমভাবে কান্নাকাটি করতেছে, এমন একটা অবস্থা। পরে আমি বললাম যে না, ওইখানে আমার একটা মহিলা ছিল যারা আমি এরকম মা ডাকছিলাম, ওই মহিলাটাকে দেখছিল। এইরকমভাবে কয়টা দিন কাটার পরে ও তখন আমারে বলতেছে কি যে তুমি যে মহিলারা মা ডাকছে, আমি এই মহিলারে দেখতে যাব। কি কয়েকটা দিন পরে হঠাৎ করে এটা বলতেছে যে আমি ওই মহিলাটারে দেখতে যাব। তা আমি ওরে বললাম যে হঠাৎ করে তোমার এই মহিলাকে দেখতে হবে কেন, না যাওয়ার দরকার নেই, না ও যাবেই। এবং ও আমাকে বলতেছে আমরা বিয়ে করলাম আজকে 5 বছরের মতো হয়ে গেল, তুমি প্রতি মাসেই বা প্রতি কয়েক মাস পর পরে তুমি সিলেটে যাও, সিলেটে যাতায়াত করো, আসো যাও, কিন্তু কোনোদিন আমাকে নাও না কেন? আমি সিলেট যাব, আমি তোমার পরিবার দেখব, ওইখানে তোমার কে আছে, নানা নানি কে আছে, বা তোমার নানার বংশের কে আছে, আমি ওদেরকে দেখব। তা আমি এখন ওর তো এত বছর হয়ে গেছে, চিন্তা করলাম সংসার জীবনে ওরে কি করব না করব,
মানে বড় লোকের মেয়ে, এখন তারপর ও যেহেতু এরকমই করতেছে আমি তো ওর আর মানাইতে পারতেছি না। ওর ভিতরেও তখন অন্যরকম সন্দেহ জন্ম হইতেছে যে আমি ওকে কেন নিচ্ছি না, ওকে আমি কেন নিতেছি না, ওর নিজের মধ্যে অনেকটা প্রশ্ন জাগে। এবং একটা পর্যায়ে আমি তখন বললাম যে ঠিক আছে, যেহেতু তুমি এরকমই করতেছ তাইলে চলো। বলে আমি তখন ওরে নিয়ে মানে এই আমার বোন নাহিদারে নিয়ে তখন আমি সিলেটে রওনা দিছি। তো ঢাকা থেকে সিলেট যাইতেছি, আমি এই গাড়ি চালাইতেছি, তো আমার পাশে বসে আছে। এমন করতে করতে আমি চিন্তা করতেছি কি বলবো, মানে এখন তো যাওয়ার পরও তো সব জানবে, আমার মাকে দেখবে, বা এমন হতে পারে যে আমার আগের ওয়াইফ সম্বন্ধেও জেনে যেতে পারে, যেহেতু গ্রামের সবাই আছে বা গ্রামের সব মানুষ। আমি কি করব? আমি তখন মানে আপনার সিলেটটা পার হওয়ার পরে কুলাউড়ার ওইদিকে যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে না, আমি ওরে কিছু সত্য বলে দিই। তখন ধরেন আপনি দিনের বেলা রওনা দিছি, বিকেল হয়ে গেছে, আপনার প্রায় আসরের নামাজের কাছাকাছি রাস্তার পাশে আমি তখন গাড়িটা দাঁড়া করালাম। দাঁড়া করে বললাম যে তোমার সাথে আমার কয়টা কথা আছে, কথাগুলো বলে আমরা এখান থেকে যাব। ও তখন ওইখানে দাঁড়ায় গেছে যে কী কথা। আমি বললাম যে দেখো, কথাগুলো আসলে কিভাবে বলবো আমি ঠিক বুঝতেছি না, আর কথাগুলো বা তুমি কিভাবে নিবা আমি সেটাও জানি না। তবে আজ থেকে আমি তোমার সাথে 5 বছর সংসার করি, 5 বছর আমি তোমাকে কথাটা বলি নাই, আর আমি আজকে তোমাকে কথাটা বলি, তুমি আমারে খারাপ মনে করো না। আসলে আমার জীবনে এমন এমন ঘটনা ঘটছে, মানে আমি তাকে পুরো ঘটনাটা খুলে বলি। এবং এইটা বলার পরও তখন চোখ টোক লাল করে ফেলে, মানে চোখ লাল করে আমার দিকে তাকে বলতেছে কি বললি এটা তুই করে বলতেছে, তুই বিয়ে করছিস, তোর সন্তান হয়েছে? আমি বললাম না, এটা আমার সন্তান না, মূলত এটা আমার সৎ বাবার সন্তান। আমি বউকে ছেড়ে ঢাকায় চলে আসছি। বলে আজকে বিয়ে করলে আমাকে 5 বছর হয়ে গেল, কোনোদিনও তো এই কথা আমাকে বলিস নাই। আমি তখন বললাম যে দেখো, আসলে এটা তোমাকে বলি নাই কেন, আমি এটা নিজেও জানি না, আর তোমাকে বললেও বা কী হইতো, আমি তো ওই বউয়ের সাথে নাই, বা ওই বউ তো আমাকে ছেড়ে চলেই গেছে, অন্য জায়গায় আছে। ও আমাকে বলে তাহলে তুই আমাকে ধোকা দিলি, গাড়ির মধ্যে বলতেছে। আমি বললাম যে না, আমি তোমাকে ধোকা দিই না, আমি তোমাকে ধোকা দিতে যাবো কেন, আমি তোমাকে ধোকা দিই না। ও আমার বলে তুই গাড়ি থেকে নাম। ও কিন্তু আবার গাড়ি চালাইতে পারে। আমার বলে তুই গাড়ি থেকে নাম। আমি বললাম দেখো, পাগলামি করো না, রাস্তার মধ্যে একটা ঝামেলা হয়ে যেতে পারে। ও বলে তুই গাড়ি থেকে নাম, এই বলে আমাকে গালাগালি করতেছে। আমি তখন গাড়ি থেকে নেমে গেছি। ও যেহেতু খারাপ ব্যবহার করতেছে, ও তখন ড্রাইভিং সিটে এসে বৈশা মুহূর্তের মধ্যে গাড়িটা ঘুরে ঢাকার দিকে চলে যাচ্ছে। তো ঢাকার দিকে চলে যাচ্ছে, আমি ওর নাম্বারে বারবার কল দিতেছি, কিন্তু ও আর আমার কল রিসিভ করে না, মানে আমার কলটা আর ধরেই না। যতবার কল দিতেছি প্রতিবারে আমার লাইন থেকে দিতেছে, আমার কলটা ধরে না। তো যখনই আমার কলটা ধরে না, আমি চিন্তা করলাম যে তো কলই তো ধরে না, যতবার কল দিয়ে কেটে দেয়, এরকম করে ধরো অনেকটা সময় তারা কল দিলাম। কল দেওয়ার পর সে কল ধরে না। আমি তখন বাড়িতে গেছি, সিলেটে গেছি। সিলেটে যাওয়ার পরে মা ছিল, মার সাথে দেখা করলাম, হাওলাদারকে দেখলাম, দেখে আমি সিলেট থেকে আবারও একদিন ছিলাম। একদিন তাকে প্রতিদিন ট্রাই করছি, ঢুকে নাই। পরের দিন আমি তখন বাড়িতে আসছি, মানে ঢাকায় আসছি। পরের দিন ঢাকায় আসার পরে আমার শ্বশুরবাড়িতে গেছি। শ্বশুরবাড়িতে যাওয়ার পরে হলো কি, আমার শ্বশুর আমাকে বলতেছে যে এই মানিক, তোমার সাথে নাহিদের কি হয়েছে? আমি বললাম যে না, নাহিদের সাথে তো আমার কোনো কিছু হয় নাই, নাহিদা তো আমার সাথে ঠিকই আছে। পরে আমারে বলে যে না, মনে হয় নাহিদের সাথে তোমার কিছু একটা হয়েছে, আমার এরকম করে বলতেছে। আমি তখন বললাম যে না, নাহিদের সাথে আমার কিছুই হয় নাই। উনি আমার বলে যে না, কিছু হয়েছে। এরকম করে ওনার সাথে কথা কাটি হওয়ার আমি তখন রুমে গেছি। যাওয়ার পর আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে, মানে অতিরিক্ত খারাপ ব্যবহার করতেছে যে তুই কেন আসলি, তোরে তো আমি আসতে বলি নাই, তুই আমার ঘরে কেন আসলি, তুই আমার ঘর থেকে বেরিয়ে যা। উনি আমার ধাক্কায় ঘর থেকে বের করে দিছে। তা আমার শ্বশুরও তখন বললো যে কী হয়েছে, আমাকে না বললে আমি বুঝবো কেমন করে। পরে আমি আমার শ্বশুরকে বিস্তারিত জানাইলাম যে আব্বা দেখেন এই ঘটনা। উনি আমারে বললো এত বড় একটা সত্য তুমি কেন লুকাইলা, এত বড় একটা সত্য তুমি কী কারণে লুকাইলা, কেন তুমি এই সত্যটা আমাদের কাছে আগে বললা না? আমি বললাম যে আব্বা, আসলে মানে আপনাকে বলতাম, কিন্তু হয়তো কোনো না কোনো কারণে বলা হয়নি। উনি বলে যে না, তুমি তো এটা বড় অন্যায় করছো, এটার মতো অপরাধ তো পৃথিবীতে কিছু হতে পারে না, তুমি এত বড় অন্যায়টা কীভাবে করলা? তোমার বিবেক কি একটাবারও বাধা দিল না? নাড়া দিল না? তুমি এই কাজটা কেমনে করলা? আমি তখন বললাম যে আব্বা, যেভাবে হোক তা তো করে ফেলছি, এখন এটার সমাধা কি? উনি আমাকে বলেছেন আমার কাছে কোনো সমাধা নেই। দীর্ঘ প্রায় 15টা দিন আমার ঘরে ঢুকতে দেয়নি। আমি রাস্তায় ঘাটে এখানে সেখানে 15টা দিন বহু কষ্ট করে সময়গুলো কাটাইছি, এদিকে সেদিকে এখানে সেখানে বসে থেকে এমনি অমনি তখন সময়গুলো কাটাই। তো এইভাবে সময়গুলো কাটার পরে একটা পর্যায়ে তখন বললো কি যে ঠিক আছে, এই আমারে ফোন, আমি ওরে ফোন দিতাম, ফোন ধরতাম। একদিন নিজে ফোন দিচ্ছে, ফোন দিয়ে আমারে বলে তুই আমার ঘরে আস, তোর সাথে আমার কথা আছে। ঘরে গেছি, যাওয়ার পরও আমারে বলে আমার একটা শর্ত আছে, আমি একটা শর্তে তোরা ক্ষমা করতে পারি। আমি বললাম কী শর্ত? বলে তুই আর কোনোদিন সিলেট যেতে পারবি না, তুই যদি এই ওয়াদাটা আমার কাছে করিস, তুই কখনো সিলেটে যাবি না বা সিলেটের কারোর সাথে তুই কোনো যোগাযোগ রাখবি না। যদি এই ওয়াদাটা করিস তাহলে আমি তোকে ক্ষমা করে দিব। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার ওয়াদা করতেছি,
আমি আর সিলেটে যাব না, সিলেটের কারোর সাথে আমি কোনো যোগাযোগ রাখবো না। ও বলে এটা তুই তোর বাচ্চার মাথায় হাত দিয়ে কসম কর। তাই আমি ওর মেয়েটার মাথায় হাত দিলাম যে ঠিক আছে, আমি মেয়ের মাথায় হাত দিলাম, মেয়ের মাথায় হাত দিয়ে কসম করলাম যে আমি আজকের পর থেকে কখনোই সিলেটে যাব না, সিলেটের ইভেন আমার মার সাথে আমি কোনো যোগাযোগ রাখবো না, মার সাথে আমি কোনো কথা বলবো না। ও আমাকে বলে আচ্ছা ঠিক আছে। তারপর ও কিছুটা ঠান্ডা হলে আমি ওর সাথে আবারও ঢাকাতে থাকতে শুরু করলাম। আলহামদুলিল্লাহ আবার সংসার ভালোই কাটতেছে, ওর রাগ অভিমান যা ছিল সব কেটে গেছে। এভাবে আরও প্রায় 6 মাসের মতো ওর সাথে আমি সংসার করি। আমার কিন্তু আর কোনো বাচ্চা কাচ্চা হয়নি, কোনো বেবি হয়নি। 6 মাস সংসার করার পরে 6 মাস পরে যেটা হইলো ভাই, 6 মাস পরে আমার মা আবারও সেম আগের মতো অসুস্থ হয়ে গেছে, মানে আবারও আগের মতো অসুস্থ। এবং অসুস্থ হওয়ার একটা পর্যায়ে সবাই বলতেছে এবার মা বাঁচবে না, মানে আমার মা এবার বাঁচবে না, সবাই বলতেছে হসপিটালে নিয়ে গেছে। আমি কিন্তু গোপনে গোপনে আমার মার সাথে কথা বলতাম, এটা কিন্তু আমি এবার মানে নাহিদারে বলি নাই, ওর কাছে কিন্তু আমি জানাই নাই। আমি গোপনে গোপনে মারে ফোন দিতাম, মার সাথে আমি কথা বলতাম, নাহিদারে আমি কোনো কিছু এটা বলি নাই। এবার এরকম করে কথা বলতে বলতে একটা পর্যায়ে জানতে পারি আমার মা অসুস্থ। তো আমি তখন নাহিদারে বললাম যে এরই মাঝে কিন্তু আমার নাহিদারা বিদেশ যাবে, মানে ওর বাবা আমাকে নিয়ে যাবে না, ও যাবে, ওর বাবা যাবে, ওর মা যাবে, ওরা ওমরা করতে না, মানে ট্যুরিস্ট ভিসায় সৌদি আরব যাবে এবং গিয়ে ওখানে ওমরা করবে। তা আমার মেয়েটারে শো নিয়ে যাবে, ওরা কিন্তু এই নিয়ে ব্যস্ত। তো এরকম করতে করতে একটা পর্যায়ে তখন বলে ওইখানে যাবে। আবার ওর আব্বার আত্মীয় আছে, ওর আব্বা যেহেতু আগে সৌদি আরবে ছিল, ওখানে ওনার ব্যবসা বাণিজ্য আছে, লোকজন আছে, ওইখানে উনি যাবে মেয়ে নিয়ে। এর আগেও কিন্তু আপনার নাহিদা কিন্তু অনেকবার সৌদি আরবে গেছে আসছে, এবং নাহিদা বহু বছর সৌদি আরবেও ছিল। তো ওরা তখন ফ্যামিলিগতভাবে ওইখানে চলে গেল। চলে যাওয়ার পর আমি তখন ভাবলাম যে একটা সুযোগ পাইছি, আমার মেয়েরও নিয়ে গেছে, আমি তাহলে আমার মায়ের একটু সেবা যত্ন করি। এই সময়টাতে আমি তখন সিলেটে যাই। যাওয়ার পরে আমার মায়ের সেবা যত্ন করি, এবং সিলেটে যাওয়ার 2 দিন পরে হঠাৎ করে আমার আগের বউ লাকি তখন কোত্থেকে জানি আসে। মানে শুনছিলাম ও চিরাং চলে গেছে, কোন লোকের বিয়ে করছে, আমার ছেলেটারে নিয়ে আসে, মনিরে নিয়ে আসে। মনির তখন মোটামুটি বড় হয়ে যায়। এইভাবে প্রায় আপনার বেশি না, আপনার প্রায় 7-8 দিনের মতো আমি মায়ের সেবা যত্ন করি। 7-8 দিনের মাথায় আমার মা পুরোপুরি বিছনায় পড়ে যায়, মানে পুরোপুরি বিছনায় পড়ে যায়। সিলেট থেকে ওর মারে নামাই দিছে, আমি তখন মায়ের নিয়ে ঢাকায় চলে আসি। তো আমি যে মারে নিয়ে ঢাকায় আসবো, আমার মায়ের তো দেখাশোনা করার মতো কেউ নেই, একমাত্র আছে আমার প্রাক্তন বউ লাকি শুধু আমার মায়ের দেখাশোনা করবে, এছাড়া কিন্তু আমার মাকে দেখাশোনা করার মতো কেউ নেই। আমি মারে নিয়ে ঢাকাতে চলে আসার পরে ঢাকার একটা হসপিটাল আমি মাকে ভর্তি করাই, ওই হসপিটাল আমার মা থাকে। এবার লাখিয়ে ওই আমার মাকে সেবা যত্ন করতেছে, মায়ের খাওয়া দাওয়া থেকে শুরু করে এটা ওইটা থেকে ও সব কিছু করে। আর আমার আগের বউ নাহিদা কিন্তু তখন সৌদি আরবে, আমার মেয়েও সৌদি আরবে। নাহিদা আমাকে বারবার ফোন করে, তুমি কোথায় আসো, কেমন আছো, ভালো আছো কি না। আমি বললাম আমি ভালো আছি, আমি বাসায় আছি, আমি সবসময় এগুলো বলতাম। তো এইভাবে লাকি আমার মায়ের সেবা যত্ন করতে করতে একদিন রাতের বেলায় লাকি হঠাৎ করে একটা কোরআন শরীফ নিয়ে আসছে, হঠাৎ করে আনছে। আইনা আমারে বলে যে এটা একটা পবিত্র কোরআন। আমি বললাম হ্যাঁ। বলে আমি এই কোরআনটা মাথায় নিয়ে বলতেছি আমি তোমারে মিথ্যা বলছি, আমি তোমারে মিথ্যা বলছি। আসলে মূলত কোনোদিনও ওই হাওলাদারের সাথে আমার কোনো খারাপ সম্পর্ক হয় নাই। আমি বললাম মানি, তুমি না বললে আমার মা দেখতো, আমার মা তোমাকে বলতে মানা করছে, তুমি এই জন্য বলো নাই। বলে আমি তোমার মায়ের কাছ থেকে তোমাকে সরাই নেওয়ার জন্য বা তোমার মার কাছ থেকে আমি তোমাকে দূরে থাকার জন্য আমি তোমাকে কথাগুলো বলছিলাম। আসলে মূলত এই সন্তানটা তোমারই, হাওলাদারের সাথে আমার কোনো খারাপ সম্পর্ক হয় নাই। তাই আমি বললাম তো তুমি তো সিটাঙে চলে গেছিলে, ওইখানে নাকি কারে বিয়ে করছো। বলে না, আমি পেটের দায়ে সংসার চালাইতে পারি না, চলতে পারি না। শেষ অবস্থায় তুমি যখন আমাকে ছেড়ে চলে গেছো, আমি চিটাঙে গিয়ে একটা গার্মেন্টসে চাকরি করছি। আমার দূর সম্পর্কের এক খালার বাসায় ছিলাম, খালার বাসায় থেকে গার্মেন্টসে চাকরি করছি, গার্মেন্টসে চাকরি করে 2 টাকা ইনকাম করছি, তা দিয়ে তোমার ছেলেটারে বড় করছি। তাই আমি বললাম তোমার আমি তালাক দিয়ে দিছি, তুমি তো আমার বউ না। ও বলে এই তালাক আল্লাহর দরবারে গ্র্যান্টেড হবে না, তুমি রাগ করে দিছো। আমি বললাম তালাক তো তালাকে, গ্র্যান্টেড কি? এই নিয়ে আমি তার সাথে কথাবার্তা বলি। আমি বললাম যে মা আছে, মারে দেখাশোনা করো। এবার মাও তখন ধরেন মোটামুটি শেষ পর্যায়ে, মা তখন একদিন মানে একেবারে খারাপ অবস্থা আমার হাত ধরে বলতেছে, বাবা রে তুই লাখিরে মাইনা নে, আমি সব কিছু জানি, লাখির সাথে তোর কী হয়েছে না হয়েছে সবই জানি, তুই লাখিরে মাইনা নে। মা তখন একেবারে মৃত্যু সজ্জায়। কিন্তু আমি বললাম যে মা তুমি যে লাখিরে মানতে বলতেছো, আমি তো অলরেডি নাহিদারে বিয়ে করছি। আমার মা বলে একটা মানুষের 2টা বউ থাকতেই পারে, একটা মানুষের 2টা বউ থাকতেই পারে, তোর আগের বউ এই বউ 2 বউ একসাথে থাকবে, এটাতে কোনো সমস্যা নাই, তুই এই বিয়েটা কর। আমি তখন বললাম যে না মা, এটা তো আমার নাহিদের সাথে অন্যায় করা হবে। আমার মা বলে বাবা রে, আমি তোর কাছে অনুরোধ করে বলতেছি, আমি তোর মা তোর কাছে আমি অনুরোধ করে বলতেছি, তুই মেয়েটারে কষ্ট দিস না। আমার কোনো ছেলে মেয়ে নাই, ওই আমার মেয়ের মতো আমার আদর যত্ন করে, আমার সেবা যত্ন করে। ও যা বলছে না বলছে গেলে সবই মিথ্যা কথা। হাওলাদারের সাথে তোর বউর কোনো খারাপ সম্পর্ক কোনোদিনও ছিল না। তো এই অবস্থার মধ্যে তো আমার প্রথম বউ নাহিদা তো তখনও সৌদি আরবে। আমি তখন এই সুযোগে আস্তে আস্তে করে লাকির সাথে মিশতে শুরু করলাম, এবং এর কিছুদিন পরে আমার আম্মা তখন মারা গেছে। তখনও কিন্তু নাহিদা সৌদি আরবে।
আম্মা মারা যাওয়ার পরে আমি আম্মাকে নিয়ে আবার সিলেট গেছি, সিলেটে আম্মাকে দাফন করলাম। আম্মা দাফন কাফনের পরে আমি তখন এই নাহিদ এই আপনার লাকিরে সিলেটে রাইখেই আমি তখন আবার ঢাকায় চলে আসছি। তখন কিন্তু আমি মানে লাকির খরচ পাঠাইতাম, আমার ছেলের পড়াশোনার খরচ, লাকির খরচ, আমি এগুলা সবই সৌদি আরব থেকে মানে আপনার ঢাকা থেকে পাঠাইতাম। আমি টাকা টুকা পাঠাইতাম, ওই আমার ছেলে নিয়ে চলতো, আমার ছেলে নিয়ে খাইতো, ঘুরতো ফিরতো, না সবই ঠিক ছিল। তো এরকম করেই ধরেন তখন দিন আর রাতগুলো কাটতেছে বা সব কিছু ভালোভাবেই কাটতেছে, কোনো সমস্যা নেই। ওর সাথে আমার কোনো ঝামেলা নেই, মানে আমার কোনো সমস্যা না, ওর আমার সাথে কোনো ঝামেলা নেই, দুজনে খুব ভালোভাবেই আছি, মানে ভালোভাবে আমাদের সংসার জীবন কাটতেছে। এইরকমভাবে ধরেন আপনার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করে সময়গুলো কাটতেছে। একটা পর্যায়ে আমি মাঝে মাঝে আমাকে বলে তুমি আসো সিলেটে আসো, তো আমার তো সিলেটে যাওয়া সম্ভব হয় না, যেহেতু আমার এখানে নাহিদা সৌদি আরব থেকে চলে আসছে, ওই আমার চোখে চোখে রাখতেছে। পরে চিন্তা করলাম যে আমি এই লাকিরে ঢাকায় নিয়ে এসে একটা ঘর ভাড়া করে রাখলে আমি মাঝে মাঝে লাকির কাছে যাইতে পারবো এবং আমার ছেলেটাকে দেখতে পারবো। এই বুদ্ধিটা করেই আমি তখন লাকিরে ঢাকাতে নিয়ে আসি। ঢাকাতে এনে আমি লাকিরে একটা ঘর ভাড়া করে দিই। একটা ঘর ভাড়া করে দেওয়ার পরে ওই ঘরের মধ্যে আমি লাকিরে রাখি, আমার ছেলেটা রাখি, স্কুলে ভর্তি করাই। তো মাঝে মাঝে আমি লাকির কাছে যাইতাম, আমার এই বউয়ের কাছেও থাকতাম। তো তখন ভাই একটা রাতও ঘুমাইতে পারতাম না, সবসময় টেনশনে থাকতাম যে কখন আবার নাহিদা লাকির ব্যাপারটা জেনে যায়। নাহিদা যদি কোনোভাবেই লাকির ব্যাপারটা জানতে পারে তাহলে নাহিদা আমাকে আস্ত রাখবে না। নাহিদা এত পরিমাণে রাগী, সে হয়তো আমাকে আবার মেরেও ফেলতে পারে, কারণ প্রথমবারই সে যদি আমাকে ক্ষমা করছে, দ্বিতীয়বার তো ভাই আমাকে আর ক্ষমা করবে না। তা আমি তখন এইভাবে লাকিরে আলাদা রাখছি, নাহিদার আলাদা রাখছি, 2টা বই তখন কন্টিনিউয়াস চালাইতে আসি। এই করতে 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 আমি মাঝে মাঝে আবার লাকির সাথে কথা বলতাম, এরকম গোপনে গোপনে লাকির সাথে কথা বলতাম। এগুলো কিন্তু আবার নাহিদাকে বুঝতে দিতাম না। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমার ছেলেটাকে তখন আমি স্কুলে ভর্তি করাই, ও তখন স্কুলে ভর্তি হয়। তা স্কুলে ভর্তি হয়, ওইখানে আমি যাতায়াত করতাম, ছেলেটারে দেখতাম টেকতাম, ছেলের কাছে যাইতাম। এমন করতে করতে ওরে আমি যে স্কুলে ভর্তি করাইছি আমার বড় ছেলেটারে, ওই স্কুলে আমি জানি না আসলে এটা আজও আমি শিওর না যে কে জানি, আমার কাছে মনে হয় যে নাহিদের পরিবারের কেউ বা নাহিদের কোনো আত্মীয় স্বজন আমাকে ওখানে দেখে সেই স্কুলে। এবং সেই স্কুলে দেখার পরে নাহিদা কেমনে 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 বিষয়টা মানে মোটামুটি শিওর হয়ে যায় যে আমি আমার ছেলেকে বা এখানে এনে ভর্তি করাইছি, আমার ছেলে এই জায়গায় আছে এবং আমার ওয়াইফ আছে এখানে, এগুলো সে বুঝে যায়। কীভাবে জানে ওটা আমি জানি না। একদিন রাতের বেলাও আমাকে ঘরের মধ্যে দরজা আটকায়া আমারে বলে যে দরজাটা প্রথমে আটকানোর পরে কী জানি আমারে খাওয়াই দিয়ে, কিন্তু রাতের বেলায় আমার শরীর প্রচুর দুর্বল ছিল, আমি শরীর নাড়তে পারতেছিলাম না, শরীরের এমন অবস্থা ছিল, প্রচণ্ড রকমের দুর্বল ছিল। তা দুর্বল থাকার পরও আমারে বলে যে তুই কি তোর আগের বউয়ের কাছে আবার গেছিস? আমি বললাম যে না, যাই নাই। তা তোর মোবাইল দে। মোবাইলটা নিয়ে গেছে। মোবাইলটা নিয়ে যাওয়ার পরে সেগুলো সব বের করছে, মেসেজ কথোপকথন সব বের করছে। বের করে আমারে বলে তুই তোর ওই বউয়ের কাছে কেন যাস, আবার কী কারণে গেলি? আমি বললাম দেখো আমার ভুল হয়ে গেছে, আমার মা মারা গেছে, তুমি তো জানো না, তুমি তো সৌদি আরবে ছিলা। আমার মা এমন এমন অবস্থায় হসপিটালে ছিল, মা হসপিটালে মমস্য অবস্থায় লাকির সাথে আমার হাত মিলিয়ে দিছে। ও বলে তুই না আমার সন্তানের মাথা ছুঁয়ে ওয়াদা করছিলি কোনোদিনও সিলেটে যাবি না, সিলেটের কারোর সাথে কারো যোগাযোগ রাখবি না, তার মা ঢাকায় কীভাবে আসলো? আমি বলছি দেখো আমি গোপনে গোপনে মার সাথে কথা বলতাম, খবর পাইছি মাকে সিলেট ওসমানী মেডিকেল থেকে নামাই দিছে, মার অবস্থা খারাপ, যার জন্য আমি মাকে ঢাকায় নিয়ে আসছি, কিন্তু আমার মা মারা গেছে, আমি তোমারে বলি নাই। এগুলো বলতেছে, এই সমস্ত কথাবার্তা হইতেছে। আমারে বলে যে আজ আমি তোর এমন অবস্থা করব যে এরপর থেকে তুই আর কোনো মেয়ের কাছে যেতে পারবি না। আমি বললাম দেখো নাহিদ, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমি তোমার কাছে করজোড়ে হাত তুলে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও, আর মেহেরবানি করে তুমি মানে আমার সাথে এরকমটা করো না, আমি তোমার কাছে অনুরোধ করে বলতেছি। আমারে বলে যে তুই একটা বেঈমান, তুই একবার বেইমানি করছিস, তুই সবসময় বেইমানি করতে পারবি। আমি তোরে বিশ্বাস করে ভুল করছি, আর তোরে বিশ্বাস করে ভুল করছি বলেই ভুলের মাসলটা আমাকে দিতে হবে। আমার অপরাধ, আমি সেই অপরাধের শাস্তি আমাকেই ভোগ করতে হবে, আমি তোকে এভাবে ছাড়বো না। আমি বললাম দেখো তোমার কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চাই, যে কে মাফ করে দাও, এবার মতো অ্যাটলিস্ট আমাকে ক্ষমা করে দাও। ও বলে তোর কোনো ক্ষমা নাই। এইটা বলার পরও কী জানি আমার মুখের মধ্যে ঢুকিয়ে দেয় ভাই, আমি ঠিক বলতে পারবো না। ওই জায়গার ভিতরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তো আমার যখন জ্ঞান ফিরে আসে তখন দেখি আমি মেডিকেলে, আমি হসপিটালে। তো হসপিটালে বুঝতেই পারতেছেন যে আমার কি করছে, আমার জীবন যৌবন সব শেষ করে দিছে। হসপিটালে ছিলাম, তো আমি তখন হসপিটালে মানে একদম ফ্লোরের মধ্যে ওইখানে। তো আমার জ্ঞান ফেরার পর আমার জিজ্ঞেস করতেছে আপনার বাড়ি কই? ও আমার রাস্তায় ফালাই দিয়ে গেছে গা, গাড়ি থেকে রাস্তায় ফেলে দিয়ে অবস্থায় রাস্তায় ফালাই গেছে। রাস্তার লোকেরই না আমাকে ওইখানে পাঠাইছে। ওদের কাছে জানলাম যে আমি রাস্তার অবস্থায় এইভাবে রক্তাক্ত অবস্থা ওখানে পড়েছিলাম।
পরে আমি আর আমার বউ নাহিদারে কল দিলাম, আমি তখন লাখিরে কল দিছি, লাখির নাম্বারটা নিয়ে লাখিরে কল দিলাম যে আমার ওয়াইফ লাখিরে খবর দেন। পরে আমার লাকি আমার ওয়াইফ তখন আসছে মেডিকেলে, এসে দেখতেছে এই অবস্থা। তো ওর কাছে তো তেমন কোনো টাকা পয়সা ছিল না, যতটুকু পারছে মানে যেভাবেই পারছে ওর মতো করে তখন চিকিৎসা করছে, নিজের মতো করে চিকিৎসা করছে, আমার কোনো কিছু বুঝতে দেয় নাই, নিজের মতো করে চিকিৎসা করছে। আবার আমার সিলেটে গ্রামের মানুষের কাছ থেকে বা ওই হাওলাদার আছে, হাওলাদারের ফ্যামিলির কাছ থেকে সবার কাছ থেকে টাকা টুকা এনে প্রায় 4 মাসের মতো আমার চিকিৎসা করে। 4 মাস আমি হসপিটালে ছিলাম। 4 মাস পরে আমি মোটামুটি কিছুটা সুস্থ হওয়ার পরও আমাকে তখন বাসায় নিয়ে আসে। তো বাসায় নিয়ে আসছে পরে আমি তখন বাসায় আসি, বাসায় আসার পরে সে জায়গায় তখন বর্তমানে আমার সিলেটে স্কুলে পড়াশোনা করে, বড় হয়েছে, অনেকটা বড় হয়েছে, এবং লাকি একটা আপনার গার্মেন্টসে চাকরি করে, এবং গার্মেন্টসে চাকরি করে আজ বহু বছর আমি লাকির সাথে আছি, একসাথেই আছি। আমার কোনো যৌবনও নাই, আমার কোনো জীবনও নাই, তবে তারপরও লাকি আমার সাথে হাজব্যান্ডের মতোই আছে। আমি নাহিদার খবর নিয়েছিলাম, খবর নিয়ে জানতে পারছি নাহিদা অন্যত্রে বিয়ে হয়ে বসে গেছে, আমার মেয়েটারে নিয়েই আরেক জায়গায় বিয়ে বসে গেছে। সেই ছেলের সাথে নাহিদা এখন সৌদি আরবে আছে। তা আমার বউ আমারে ফালাই নাই একেবারে আজ পর্যন্ত, এই দিন পর্যন্ত আমি এখনও ঠিকমতো খাইতে পারি না, আমার নিজের হাতে খাওয়াই দেয়, আমার গোসল করায়, আমারে খাওয়ায়, একটা বাচ্চার মতো আজকে বহু বছর ধরে আমার সেবা যত্ন করে। আবার গার্মেন্টসও যায়, চাকরিও করে, আমার ছেলের খরচ, আমার খরচ, সব খরচও একাই বহন করে। তো আমি এখন আমার বউ লাখির কাছে ভালো আছি। শেষ মুহূর্তে আমার মা আমাকে লাখির হাতে উঠে দিয়ে গেছে, আমি লাখির সাথে ভালো আছি। আমি তেমন কিছুই করি না, সারাদিন বলতে গেলে বাসায় বেকারই থাকি। আপনার গল্পগুলো শুনে ভালো লাগে, অনেক দিন ধরে চিন্তা করতেছি গল্পটা আপনাকে জানাবো, তো চিন্তা করলাম আজকে একটু বলি, তাই আপনাকে গল্পটা বললাম। যদি পারেন আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, এটা আমার নাম্বার, আমি ঢাকার অমুক জায়গায় থাকি। আপন ভাই আপনার জন্য দোয়া রইল, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে সিলেটের ভাই মোহাম্মদ প্রবাসী মানিকের জীবনের এই হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, এই গল্পের মাঝে আমি কার দোষ দিব, মানে দোষটা কার সেটা কিভাবে বলবো। মানিকের দোষ তাও বলতে পারি না, লাকির দোষ তাও বলতে পারি না, নাহিদার দোষ তাও বলতে পারি না, আসলে আল্লাহই ভালো জানে এখানে দোষটা কার ছিল। তবে যাই হোক, এটা শুনে ভালো লাগলো যে শেষ বেলায় মানিক তার প্রথম বউ লাকির কাছে গিয়ে এখনও সে বেঁচে আছে। তা না হলে নাহিদা তাকে যেভাবে রাস্তায় ফেলে দিয়ে গেছে, ও কিন্তু ওখানেই মারা যাইত যদি লাকি ওই সময় সে তার হাত না ধরতো। তো আলহামদুলিল্লাহ লাকি তার হাত ধরার কারণে সে সোজা হয়ে দাঁড়িয়েছে বা এখন ভালো আছে, যেটা দেখে বা শুনে আমার কাছে খুব ভালো লেগেছে। বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে প্রবাসী ভাই মানিকের গল্পটা শোনার জন্য। অবশ্যই মানিককে আপনাদের মতো করে একটা মতামত কমেন্ট বক্সে দিবেন। কমেন্ট বক্সে মানিককে আপনাদের কমেন্টগুলো পড়ে হয়তো এই মানুষটা মনে একটু শান্তি পাবে। বন্ধুরা, যারা আমার লঙ্কাওয়ের মালয়েশিয়া লঙ্কাওয়ের লাস্ট ব্লগটা দেখেনি তাদেরকে বলবো এই ভিডিওটার ইন্ড অপশনে আসলেই এখানে ঠিক বেশি উঠবে মালয়েশিয়া লঙ্কাওয়ের লাস্ট ব্লগটা। একটা মায়াবী বনে আমি ঘুরে বেরিয়েছি, খুবই সুন্দর একটা ভিডিও, যা দেখলে আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে। সবাই ওই ভিডিওটা দেখে নেবেন। আজ এখানেই বিদায়, আল্লাহ হাফেজ অ্যান্ড সালামু আলাইকুম।